হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? অন্তরীকরণ অধ্যায়ের ১৯ নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বলো কি অবস্থা, কেমন আছো তোমরা? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? বলো বলো বলো, দ্রুত দ্রুত সবাই চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম কাইয়ুম, শ্রাবণ, ভালো আছি। তৌসিফ, তুমি কেমন আছো? সাবরিনা, ভালো আছি। ফারদিন, সঞ্জুর, সুরভি, শোয়েব, ফারজানা, ওকে। পলিনোমিয়াল মেগা এক্সামে প্রাইজ মানি এখনো পাইনি, কি ব্যাপার? তুমি কি রিপ্লাই দিছিলা? বহুপদী অধ্যায়ের মেগা এক্সামের প্রাইজ মানি তো অনেক আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি আজকে তাইলে আমাদের পেজটাতে নক দিও। আমার আইডিতে নক দিলে তো অনেক বেশি মেসেজ আসে, সিন করা পসিবল হয় না। তুমি রম্বস প্যারালাল সাইন্স হাব এই নামে যে পেজটা আছে, এই পেজে নক দিও, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। শুরুতে দুইটা পোল দিব। আমি ধরে নিচ্ছি যারা আজকের ১৯ নম্বর ক্লাসটা লাইভে করতে আসছো, তোমরা অবশ্যই প্রথম 18টা ক্লাস কমপ্লিট করে আসছো। তো শুরুতে আমি দুইটা পোল দিব, দেখবো এগুলা কে কে পারে। রেডি? ওয়েবসাইটে পোল দিচ্ছি, তারপরে ক্লাস শুরু করব। সবার পারা উচিত 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়, এটা সবার পারা উচিত। গত ক্লাসটা করার পর এই দুইটা এমসিকিউ যারা যারা পারবে না, ওদেরকে মাইর দেওয়া ছাড়া কোনো উপায় নাই, একদম সন্ধি বেতের মাইর। ওয়েবসাইটে যারা আসো সবাই অ্যান্সার দেও, 30 সেকেন্ড টাইম দিছি। যারা গত ক্লাসটা করছো, এটা সবার পারা উচিত, অবশ্যই সবার পারা উচিত। এটা না পারলে মায়ের ছাড়া উপায় নাই। দ্রুত সবাই পোলে ভোট দাও, সবাই পোলে ভোট দাও। এটা অবশ্যই সবার পারা উচিত, সবার পারা উচিত। কেউ যদি না পারো মায়ের দিব। এই দেখো, মাত্র 6 জন পারছে। ওয়েবসাইটে লাইভে আছে 22 জন, বাকিরা ফেসবুকে। এই ফেসবুকবাসী পারছো? ফেসবুকবাসী পারছো? হ্যাঁ, এটা কিছু হইলো? সঠিক উত্তর খ, ডিরেক্ট 1/x এর এনতম অন্তরজের সূত্র কি ছিল মনে আছে? -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, তারপরে কি n ফ্যাক্টোরিয়াল, নিচে কি x টু দি পাওয়ার n প্লাস 1। এই কার কার মনে আছে? আগে বলো এই সূত্রটা কার কার মনে আছে? এই এটা যারা পারো নাই, মাইর দেওয়া ছাড়া তো উপায় নাই, এই সূত্র মনে আছে? তাহলে y20 কত হবে? -1 এর উপর পাওয়ার 20। আচ্ছা তোমরা আমাকে বলো তো, -1 এর উপর পাওয়ার জোড় সংখ্যা হইলে সেটা কি হয়ে যায় বলো? -1 এর উপর পাওয়ার 20 হইলে, জোড় সংখ্যা হইলে, আর নিচে হবে 20 আর 1 21। দেখো, -1 এর উপর পাওয়ার জোড় সংখ্যা হইলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে উপরে থাকবে 20 ফ্যাক্টোরিয়াল, নিচে x টু দি পাওয়ার 21। এইটা না পারলে কেমনে তাইলে ভাই? মাইর দেওয়া ছাড়া উপায় আছে বলো? এটা যারা পারো নাই, তোমাদেরকে মাইর দেওয়া উচিত। ওকে, ঠিক আছে। এইবার পরেরটা, এইটা 1 মিনিট সময় দিচ্ছি। গত ক্লাসে হুবহু এরকম ম্যাথ করাইছি ক্লাসে। 1 মিনিটের মধ্যে যদি এটা না পারো, এটা আসলে 1 মিনিট দরকার নাই। আরে এটা পোল কেমনে দিব? পোলে তো অপশন আছে এ থেকে এ বি সি ডি, ধুর ঝামেলা হয়ে গেল রে। এটার উত্তর তো উমো। ওয়েবসাইটের পোলে তো অপশন দেওয়াই যায় 4টা। আচ্ছা বলো, এটা কে কে পারছো একটু দেখে বলো। ওয়েবসাইটের পোলে অপশন 4টা দেওয়া যায় হাইয়েস্ট, 4টার বেশি অপশন দেওয়া যায় না। যারা গত ক্লাসটা করছো, এটা কিন্তু দেখেই উত্তর বলে ফেলতে পারা উচিত। এরকম ম্যাথগুলা মনে আছে? এরকম ম্যাথগুলাতে মাঝখানে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন সহ 2টা রাশি আসে। কার কার মনে আছে বলো? যে ভাই এটা, এই ম্যাথটা দেখানোর জন্য ম্যাথ করার দরকারই নাই। 2 sin a cos b অথবা 2 cos a sin b, অথবা 2টা সাইন অথবা 2টা cos। সূত্র কি? sin a plus b plus sin a minus b, অথবা sin a plus b minus sin a minus b, অথবা cos এর ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, তো মাঝখানে প্লাস মাইনাস সহ হয় প্লাস অথবা মাইনাস সহ 2টা রাশি থাকবে। তো 2টা রাশি শুধুমাত্র উমতেই আছে।
ওকে, আশা করি এগুলা মনে আছে, তাই না? এগুলা মনে আছে গত ক্লাস যারা করছো, ঠিক আছে। এখন লেকচার 8-এ আজকে ক্লাসটার শুরুতে দেখো, আজকে ক্লাসে আমরা পড়বো স্পর্শক। আজকে ক্লাসের টপিক হচ্ছে এই যে এটা, ছেদক, স্পর্শক, অবিলম্ব। তো তোমরা লেকচার 8-এ একদম অন্তরীকরণের বেসিক ক্লাসে প্রথম যেদিন অন্তরীকরণ শুরু করেছিলাম এই টপিকটা পড়াইছিলাম। কার কার মনে আছে একটু দেখো তো, যে অন্তরীকরণের ধারণা এই জিনিসটাতে কি কি বকবক করছিলাম, কার কার মনে আছে? একটু ফ্ল্যাশব্যাকে যাও। এটা লেকচার 8, আমরা লিমিট কমপ্লিট করছিলাম প্রথম 7 ক্লাসে। 8 নাম্বার ক্লাসের শুরুতে অন্তরীকরণের বেসিক আলোচনায় এই যে জিনিসটা পড়াইছিলাম তোমাদের কি মনে আছে? আমি একটু মনে করাই দিই। দেখো শোনো, এই যে ধরো y f of x একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে যদি একটা ছেদক হয়, এইটা ধরো এই রেখাটা একটা ছেদক, একটা রেখা যদি y f of x এই ফাংশনটাকে ছেদ করে, ছেদক হয়, তাহলে কয়টা বিন্দুতে ছেদ করবে? 2টা বিন্দুতে। তোমাদের কি মনে আছে যে এই 2টা বিন্দু ক্রমাগত কাছে আসতে আসতে, ধরো এই যে কাছে আসতেছে, কাছে আসতেছে, কাছে আসতেছে, কাছাকাছি আসতে 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 যখন এই 2টা বিন্দু একটা আরেকটার খুবই কাছাকাছি চলে আসে, মানে ধরো একটা আরেকটার একেবারে উপরিপাতিত হয়ে গেছে, মানে 2টা বিন্দু সেম হয়ে গেছে, তখন একটা বিন্দুতে স্পর্শ করে এরকম রেখাকে কি বলে? তোমাদের মনে আছে? 2টা বিন্দুতে ছেদ করলে ওটাকে বলে ছেদক। আর এই যে সরল রেখাটা দেখো তো, এই যে সরল রেখাটা মনে আছে? কালকে 8 নাম্বার ক্লাসে বুঝাইছিলাম। এই যে সরল রেখাটা এই ফাংশনটাকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে গেছে, সেটাকে বলে স্পর্শক। মনে আছে? তো তোমাদেরকে বলছিলাম যে এই 2টা বিন্দু কাছাকাছি আসতে আসতে যখন এরা একটা এটার উপর একেবারে ক্লোজ হয়ে যাবে বা সমাপতিত হয়ে যাবে, তখন এই রেখাটা হয়ে যাবে এই ফাংশনের স্পর্শক। তো এই স্পর্শকের যে ঢাল tan থিটা, সেটাই ছিল ddx of y। মনে আছে কার কার? একটু ফ্ল্যাশব্যাক। তার মানে ddx of y এটা মানে কি? ddx of y মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বা x এর সাপেক্ষে y এর অন্তরজ, এবং একই সাথে এটাকে বলা যায় এই যে y cos f of x এই ফাংশনের এই বিন্দুতে স্পর্শকের ঢাল। কার কার মনে আছে বলো? লেকচার 8 একটু দেখো, কিছু বোঝা লাগবে না, খালি তাকাই থাকো। এই যে ddx of y, এটাকে আমরা এইভাবে বলতে পারি ddx of y মানে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, অথবা x এর সাপেক্ষে y এর অন্তরজ, অথবা এই জিনিসটাকে আমরা বলতে পারি এই যে y cos f of x এই ফাংশনের ধরো x, y বিন্দুতে, এই যে y এর মানে তো এইটা দেখো, f of x মানে কি? এই যে দেখো, এই যে f of x, আমি এখানে f of x এর জায়গায় y বসাই দিই, সহজ হবে বুঝতে। ধরো এই যে x, y, এই যে y cos f of x এই বক্ররেখার x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে অঙ্কিত স্পর্শকের ঢাল tan থিটা। এই আজকে ক্লাসটা বোঝার জন্য কিন্তু সরল লেখা অধ্যায় পড়া থাকা লাগবে। কে কল দেয়? সরল লেখা অধ্যায় পড়া আছে কার কার বলো? একটু ওয়েট, কল আসতেছে। আজকের ক্লাসটা বোঝার জন্য সরল রেখা অধ্যায় অবশ্যই পড়া থাকা লাগবে। কার কার পড়া আছে আগে বলো? সরল রেখা অধ্যায় পড়া না থাকলে বুঝতে পারবে না। সরল রেখা অধ্যায় পড়ো নাই এমন কেউ আসো আজকে ক্লাসে? ওকে, সরল রেখা পড়া আছে। ওকে, তো এই জিনিসটা কি বোঝা গেছে? দেখো আমি একটু লিখতেছি, এখানে যা কিছু পড়ছি এই জিনিসটা লিখতেছি, দেখো আমি এখানে মুছা দিচ্ছি। আচ্ছা পরের পেজে যাই, এটা থাকুক। এই যে ddx of y, ddx of y কে আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো? এই যে y cos f of x এই ফাংশনের এই বিন্দুতে দেখো, দেখো এই ddx of y মানে কি? ddx of y মানে হচ্ছে এই যে দেখো, এই যে এই ddx of y মানে হচ্ছে y cos f of x এই ফাংশনের y cos f of x এই ফাংশন বা এই বক্ররেখার, এই বক্ররেখার ধরো এটা একটা বক্ররেখা, y cos f of x এই ফাংশন বা এই বক্ররেখার উপরস্থ x, y বিন্দুতে, উপরস্থ x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। বলো এই লাইনটা লিখতে পারি কিনা? লেকচার 8-এ কিন্তু এগুলা সুন্দর মতো বুঝাইছিলাম। কই গেল? অঙ্কিত স্পর্শকের ঢাল, অঙ্কিত স্পর্শকের ঢাল। এই যে দেখো, এই যে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এই যে এই বক্ররেখার x, y বিন্দুতে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই থিটা কোণের tan থিটা
সেটাই তো ঢাল, সরলরেখা অধ্যায়ে আমরা পড়ছি। তো সেই ঢালটাই রিপ্রেজেন্ট করতেছে ddx অফ ওয়াই। বোঝা গেল? ওকে, বলো এই লাইনটা কয়জন বুঝছো? অনেকে না বুঝা মুখস্থ করে ফেলে, তুমি কি বুঝছো কিনা একটু বলো। লেকচার 8 কিন্তু পড়া থাকা লাগবে। এই আজকে ক্লাসে যদি এমন কেউ থাকে যে লেকচার 8 পড়ে নাই, তাহলে তো কিছুই বুঝবে না আসলে। ddx অফ y মানে y ইকুয়ালস টু f অফ x, এই বক্ররেখা বা এই ফাংশনের উপরস্থ x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। অঙ্কিত স্পর্শকের ঢাল, এই যে দেখো। ঠিক আছে, গুড। এইবার দেখো আরেকটু এক্সপ্লেন করি। ছেদক, স্পর্শক, অভিলম্ব, এই জিনিসগুলো কি এগুলো সবাই তোমরা জানো। ছেদক মানে মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে বলো তো? এগুলো তোমরা জানো, আলাদা করে আসলে এগুলা বোঝানোর কিছু নাই। তারপরে ধরো y ইকুয়ালস টু f অফ x, এই যে ফাংশন বা এই যে বক্ররেখা, এর একটা ছেদক, ধরো এই যে এটা হচ্ছে একটা ছেদক। ছেদক মানে মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করবে। এই দেখো, এই যে একটা, এই যে একটা। এটাকে কি বলা হবে? এই ফাংশনের বা এই বক্ররেখার ছেদক। তারপরে স্পর্শক, স্পর্শক মানে কয়টা বিন্দুতে? একটা বিন্দুতে স্পর্শ করবে। ধরো এই যে একটা বিন্দুতে স্পর্শ করবে। এই যে মিলছে লাগছে, আচ্ছা একটু নিচে নামবে। এই যে দেখো, জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? এই যে y ইকুয়ালস টু f অফ x, এই বক্ররেখার স্পর্শক। আর অভিলম্ব জিনিসটা কি বলো তো? এই অভিলম্ব কি, যারা বৃত্ত অধ্যায় পড়ছো জানো। স্পর্শকের উপর, এই দেখো এই যে স্পর্শক, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে তুমি যদি লম্ব আঁকো, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে তুমি যদি লম্ব আঁকো, সেটাকেই বলে অভিলম্ব। ধরো এই যে স্পর্শ বিন্দুতে, দেখো এই যে স্পর্শ বিন্দুতে তুমি স্পর্শকের উপর কি আঁকাইলা? স্পর্শকের উপর লম্ব আঁকাইলা, তাহলে এটাকে আমরা বলবো অভিলম্ব। কথা বুঝছো? বলো। স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে তুমি যদি লম্ব আঁকো, সেটাকে বলে অভিলম্ব। বলো বোঝা গেল কিনা? এই যে এটা হবে লম্ব, এটা 90 ডিগ্রি। আমরা তো সবাই জানি লম্ব মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। বলো এই জিনিসটা ক্লিয়ার কিনা? এখন পরীক্ষায় ছেদক সংক্রান্ত কিছু আসবে না। পরীক্ষায় ছেদক সংক্রান্ত কিছু আসবে না, আসবে স্পর্শক এবং অভিলম্ব। স্পর্শকের সমীকরণ নির্ণয় আসতে পারে, অবিলম্বের সমীকরণ নির্ণয় আসতে পারে। ওকে ফাইন। এখন সরল রেখার কিছু কনসেপ্ট জানা লাগবে। সেটা কি? ধরো স্পর্শকের ঢাল যদি m হয়, তাহলে অবিলম্বের ঢাল কত বলো তো? সরল রেখা পড়ো নাই এমন কেউ থাকলে কিন্তু আজকে ক্লাস কিছুই বুঝবে না। ভাইয়া লম্ব রেখার ঢাল মনে আছে? উল্টে যায় এবং চিহ্ন চেঞ্জ হয়ে যায়। কার কার মনে আছে বলো? ধরো স্পর্শকের ঢাল m, তাইলে অবিলম্বের ঢাল কি হবে? -1/m। কে কে জানো এটা? উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ। ধরো স্পর্শকের ঢাল 2, তাহলে অবিলম্বের ঢাল হবে -1/2। স্পর্শকের ঢাল যদি হয় 5, অবিলম্বের ঢাল হবে -1/5। উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ। এটা সরল রেখা অধ্যায়ে আমরা পড়ে আসছি। আমি আরেকবার একটু বলে দিচ্ছি। ধরো লম্ব রেখার ক্ষেত্রে কোন একটা রেখার ঢাল যদি হয় 2, তার লম্ব রেখার ঢাল হবে উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ -1/2। তাহলে ধরো স্পর্শকের ঢাল যদি 2 হয়, অবিলম্বের ঢাল হবে -1/2, কারণ স্পর্শক এবং অভিলম্ব এরা পরস্পর লম্ব। জাস্ট এতটুকু জিনিস মনে রাখো, সমস্যা নেই, একটু পরে এমনি বুঝে যাবা। আর সরল রেখা অধ্যায় পড়ার পর এই জিনিসটা একদম পানিভাত হয়ে যাবে। অন্তরীকরণ যারা পড়তে আসছো, আমি তো ধরেই নিতে পারি যে অন্তরীকরণ পড়ার আগে অন্তত সরল রেখা পড়ে আসছো। ওকে ফাইন ফাইন ফাইন। তাও আমি একটু বলে দেই, দেখো একটু দেখো ভাইয়া, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দেখো দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের ঢালদ্বয় হয় সমান। একটু লিখে রাখো, এটা সরল রেখা অধ্যায়ের একদম সহজ জিনিস। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে ঢাল দুইটার মান, ধরো একটা রেখার ঢাল m1 একটা m2, সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢালের মান হবে সমান। আর লম্ব রেখার ক্ষেত্রে দুইটা রেখার ঢালের গুণফল হবে -1। গুণফল হবে -1। দেখো দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাইলে এই দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল হবে -1। তো এই কারণে দুইটা রেখার গুণফল কখন -1 হয় বলো তো? ধরো একটা ঢাল যদি 2 হয়, আরেকটা কত হবে? -1/2 না? তাহলে তো -1 হবে। দেখো ধরো দুইটা রেখা পরস্পর লম্ব,
তাহলে একটা ঢাল যদি 2 হয় আর একটা -1/2 হইলেই তো 2a কাটা -1 থাকবে। বুঝছো? আপাতত জাস্ট এটুক মনে রাখো। আরো কিছু জিনিস সরলরেখা অধ্যায় থেকে জানা লাগবে, সেটা হচ্ছে ধরো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলো তো ওই সরলরেখার ঢাল কত? বলো। ধরো এই যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখার ঢাল কত? tan 30 ডিগ্রি। এটা কি জানি আমরা? বলো। কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের টেনজেন্ট, ধরো এই কোণের tan থিটা, m সমান tan থিটা, tan 30 ডিগ্রি, সেটাই হচ্ছে ঢাল 1/√3। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাইলে তার ঢাল কত হবে? বলো। আগে বলো, একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের সাথে তার উৎপন্ন কোণ কত? কোন একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে এই রেখার ঢাল কত হবে? এই রেখার ঢাল হবে tan 0 মানে 0। tan এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি মানে 0। তার মানে যদি তোমাকে বলা হয় একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, তুমি মুখস্থ তার ঢাল কত বসায় দিবা? বলো। তোমাকে যদি কেউ বলে যে একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে তার ঢাল কত? tan 0 মানে 0। বুঝতে পারছো? আচ্ছা কেউ যদি বলে একটা সরল রেখা এক্স অক্ষের উপর লম্ব, এইবার ঢাল কত বলো দেখি। ধরো একটা সরল রেখা এক্স অক্ষের উপর লম্ব, এইবার ঢাল কত? এইবার ঢাল হবে tan 90 ডিগ্রি। তোমরা কি জানো tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত? tan 90 ডিগ্রি মানে sin 90/cos 90, tan 90 এর মান sin 90 ডিভাইড বাই cos 90 মানে 1/0, মানে অসংজ্ঞায়িত, এটা মান বের করা যায় না। কে কে জানো? এগুলা সরল রেখা অধ্যায়ের বেসিক। যারা যারা সরল রেখা অধ্যায় পড়ে আসছো তোমরা এগুলো অটোমেটিক জানো। আর যারা সরল রেখা পড়ো নাই, তোমাদের আজকে ক্লাসটা বুঝতে অসুবিধা হবে, সরল রেখাটা আগে পড়া থাকা লাগবে। ওকে ঠিক আছে, তো এই জিনিসগুলো ক্লিয়ার। তাইলে এখন দুইটা জিনিস মুখস্থ করো, বুঝে বুঝে মুখস্থ। যদি বলে কোন একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল, ডিরেক্ট মুখস্থ বসায় দিবা ঢাল 0। যদি বলে কোন একটা রেখা এক্স অক্ষের উপর লম্ব, মুখস্থ বসায় দিবা ঢাল 1/0। 1/0 এইভাবে রেখে রাখলেই হবে, 1/0 মানে অসংজ্ঞায়িত। ওকে ফাইন, এইবার আসো ম্যাথ শুরু করি। এইবার আসো ম্যাথ শুরু করি। দেখো এই যে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। খুবই সহজ। শোনো, আজকের অধ্যায়টা খুবই ইজি। যাদের সরল রেখা অধ্যায় পড়া আছে, বিশেষ করে সরল রেখা 3.5 এবং 3.6 পড়া আছে, তোমাদের কাছে এগুলা পানি ভাত। প্রশ্নটা তোলো। এই যে বক্ররেখা, এই বক্ররেখায় x = 2 বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন বলো কোন একটা বক্ররেখার স্পর্শকের ঢাল মানে কি? মনে মনে আগে লিখো না। স্পর্শকের ঢাল মানে কি? ddx হয় না? তার মানে তোমার কাছে চাইছে ddx হয়। আগে বলো প্রশ্ন কে কে বুঝছো বলো। কোন বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল মানে হচ্ছে ddx হয়। তাহলে আগে এখান থেকে ddx বের করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x² কে অন্তরীকরণ করলে 2x, x কে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0। এইবার দেখো বিন্দু দিয়ে দিছে, x এর মান কত? 2, বসায় দাও, লিখো x = 2 বিন্দুতে, x = 2 বিন্দুতে ddx সমান, বসায় দাও x এর মান কত? 2। বলো এইরকম মজার ম্যাথ আর কোন অধ্যায় আছে? বলো, তোমরাই বলো। আমি যে বলছিলাম যে অন্তরীকরণ অধ্যায়টা 9, 10-এ দেওয়া উচিত ছিল, তোমরা বলো। এই আজকে অন্তরীকরণের 19 নাম্বার ক্লাসে আইসা এই ম্যাথটা দেখার পরে কি মনে হচ্ছে বলো। ভাই আজকের ক্লাসটা যে কতটা সহজ হবে কে কে অনুমান করতে পারতেছো বলো। যারা প্রথম 18টা ক্লাস করে আসছো, আজকে ক্লাসটা যে পানি ভাত ক্লাস হবে তোমরা কি আইডিয়া করতে পারতেছো? খালি ddx বাইর করে, ddx বাইর করে বিন্দু বসায় দিব। আর যখন বলবে যে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তখন ঢাল 0 বসাবো। যখন বলবে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তখন ঢাল 1/0 বসাবো। ওয়েট, তাড়াতাড়ি প্রশ্নটা তোলো। চলো নাম্বার লিখে রাখো, প্রশ্নে পরে তুইলো। এগুলো বেশি সহজ। দেখো এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের ঢাল। ভাই আমরা বাইর করবো আগে স্পর্শকের ঢাল, আমরা বাইর করবো স্পর্শকের ঢাল, অবিলম্বের ঢাল পরে।
অবিলম্বটা সরল রেখার বেসিক দিয়ে হয়ে যাবে, উল্টে যাবে চিহ্ন চেঞ্জ। দেখো অবিলম্বের ঢাল কি হবে, উল্টে যাবে চিহ্ন চেঞ্জ। তাহলে ওইটা পরে, আগে স্পর্শক। দেখো স্পর্শকের ঢাল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, প্রশ্ন পরে তুইলো। 1/3 এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার মাইনাস 5, তিনে তিনে কাটা, একবারে লিখে ফেলো না, এটাকে এইভাবে লেখা লাগে, তিনে তিনে কাটা এক্স স্কয়ার মাইনাস 5। কোন বিন্দুতে, 0,2 বিন্দুতে। দেখো 0,2, এই 0,2 মানে কি, এক্স এর মান 0, ওয়াই এর মান 2। ওয়েট, ডিডি এক্স অফ ওয়াই 0,2 বিন্দুতে ডিডি এক্স অফ ওয়াই সমান, দেখো এক্স এর জায়গায় 0, এই দেখো এখানে কি কোথাও ওয়াই আছে বলো? এই আমরা যে ঢাল বের করছি, ঢালের ভ্যালুতে কোথাও ওয়াই আছে? ঢালের ভ্যালুতে কোথাও ওয়াই আছে? ওয়াই নাই, শুধু এক্স এর মান বসাবো ভাই। এই যে দেখো, এই যে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান 2, এখানে তো কোথাও ওয়াই নাই, তাহলে এক্স এর মান বসাও 0, এক্স এর মান বসাও 0 মাইনাস 5 সমান -5। এই যে এটা কার ঢাল, এটা কার ঢাল, ডিডি এক্স ওয়াই মানে কার ঢাল? তুমি বাংলায় লিখবা স্পর্শকের ঢাল লিখবা। তুমি বাংলায় কি লিখবা বলো? এটা কার ঢাল? স্পর্শকের ঢাল। এই যে ডিডি এক্স অফ ওয়াই, এটা কি স্পর্শকের ঢাল, তুমি লিখবা, তুমি বাংলায় লিখবা। সুতরাং 0,2 বিন্দুতে স্পর্শকের ঢাল -5। এইবার বলো তো অবিলম্বের ঢাল কত হবে? ধরো তুমি সরল লেখা পড়ো নাই, অন্তত আজকে ক্লাসটা যারা শুনছো শুরু থেকে, বলো উল্টে যাবে চিহ্ন চেঞ্জ, কি হবে বলো? উল্টে যাবে চিহ্ন চেঞ্জ, মাইনাস হয়ে যাবে প্লাস, 5 হয়ে যাবে 1/5। কে কে বুঝছো বলো? ভাইয়া লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল বের করার বুদ্ধি হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এবং ভ্যালুটা উল্টে যাবে। 5 হয়ে যাবে 1/5, মাইনাস হয়ে যাবে প্লাস। বলো, এই বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, বুঝছো কিনা? এই বুঝছো কিনা একটু দেখো। এইটা বুঝো নাই এমন কোন বান্দা আসো, এইটা বুঝে নাই এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই। এইবার এটা দেখো, প্রশ্ন তোলা লাগবে না, খালি নাম্বার দেও, নাম্বার দিয়ে প্র্যাকটিস করো। 4,3 বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল নির্ণয় করো। ভাই এটা অধিবৃত্ত, উপবৃত্ত নাকি পরাবৃত্ত তোমার এখন বোঝার দরকার নাই, সবগুলাই বক্ররেখা। তোমরা যখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 কোন পড়বা, তখন তুমি কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত দেখেই বলতে পারবা। এখন দরকার নেই, এখন তুমি খালি এটাকে একটা বক্ররেখা চিন্তা করো। স্পর্শকের ঢাল মানে কি, ডিডি এক্স হয়, মনে মনে চিন্তা করো। স্পর্শকের ঢাল মানে ডিডি এক্স হয়। আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে মনে মনে, এটা তো আগে লিখবা না, এটা মনে মনে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। দেখো 3x স্কয়ার অন্তরীকরণ করলে 3 দুগুণে 6x মাইনাস 4y স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 4 দুগুণে 8y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ ইকুয়াল টু 12, 12 কে অন্তরীকরণ করলে 0। দেখো ভাই কি করতেছি, তুমি একাডেমিক পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় একটা লাইন বেশি লিখতে পারো। তুমি লিখতে পারো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 3x স্কয়ার কে অন্তরীকরণ করলে 3 দুগুণে 6x মাইনাস 4y স্কয়ার কে অন্তরীকরণ করলে 4 দুগুণে 8y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে, এবং 12 কে অন্তরীকরণ করলে 0। তাহলে এখান থেকে বলো ddx অফ y কত আসে? ddx অফ y সমান আসবে 6x/8y। এবার বলো কত বিন্দুতে? 4,3 বিন্দুতে। লিখো 4,3 বিন্দুতে ddx অফ y সমান x এর জায়গায় বসাও 4, y এর জায়গায় 3, x এর জায়গায় 4, y এর জায়গায় 3, 4 6 24, এটা 24, 1 হবে। বলো বলো কে কে বুঝছো, কে কে বুঝছো? আচ্ছা এখন বলো তো, যদি এখানে অভিলম্বের ঢাল চাইতো কত হইতো? স্পর্শকের ঢাল আসছে +1, অভিলম্বের ঢাল 1 কে উল্টাইলে 1ই হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, +1 হয়ে যাবে -1, তাহলে অভিলম্বের ঢাল হবে -1। বলো এরকম ম্যাথ কি আরো করে দেওয়ার দরকার আছে? বাকি সব হাউস ওয়াইফ থাকবে। এবার এই প্রশ্নটা দেখো ভাই, সমীকরণটা যত কঠিনই দেখ না কেন, 19 নাম্বার ক্লাসে এসে এটার অন্তরীকরণ কি করতে পারা উচিত না? তোমরা বলো। আজকে ক্লাসে যতগুলা ম্যাথ করে দিব, এগুলো আসলে করে দেওয়ার মতো ম্যাথই না, এগুলা সব হাউস ওয়াইফ দেওয়ার জিনিস। তাও সবগুলা টাইপ ক্লাসে করে দিব, কারণ অনেক ফাঁকিবাজ বাড়ির কাজ করে না। এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের ঢাল, ভাই তুমি আগে স্পর্শকের ঢাল বের করো।
স্পর্শকের ঢাল বাইর করতে পারলে অবিলম্বের ঢাল তো এমনি চলে আসবে, উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তুমি লিখবা উভয় পক্ষকে, শোনো তুমি পরীক্ষায় এই লাইনটা লিখে নিও, নাহলে স্যার আবার মাইন্ড করতে পারেন। লিখবা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো এক্স কিউব এটাকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার প্লাস এক্স ওয়াই স্কয়ার, এক্স কে ধরো ইউ, ওয়াই স্কয়ার কে ধরো ভি, দুইটা গুণাকারে আছে, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, ওয়াই কে অন্তরীকরণ করলে 2y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ, প্লাস ভি, ভি মানে ওয়াই স্কয়ার, ডিডি এক্স অফ ইউ, এক্স কে অন্তরীকরণ করলে 1 মাইনাস 3x স্কয়ার, 3 দুগুণে 6x, প্লাস 4x কে অন্তরীকরণ করলে 4, প্লাস 5y কে অন্তরীকরণ করলে 5 ধ্রুবক সামনে চলে আসবে, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ y, প্লাস 2, 2 তো ধ্রুব সংখ্যা, অন্তরীকরণ করলে 0, আর 0 কে অন্তরীকরণ করলে 0। বলো তো এই লাইনটা কে কে লিখতে পারছো? এই লাইনটা কে কে লিখতে পারছো বলো ভাই, খুবই ইজি, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করছি। তুমি আজকে অন্তরীকরণের 19 নাম্বার ক্লাসে এসে যদি বলো যে কি করছেন বুঝি নাই, এই 19 নাম্বার ক্লাসে এসে এই অন্তরীকরণ যদি না বুঝো, তাহলে মাইর দেওয়া ছাড়া আর আমার কিছু করার আছে? আচ্ছা এখন একটা জিনিস দেখো, বাইর করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই, না বাইর করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই কোন বিন্দুতে? 1, -1 বিন্দুতে। শোনো অনেকেই করবে কি এখান থেকে আগে ডিডি এক্স ওয়াই বের করে তারপরে বিন্দু বসাবে। আচ্ছা তোমরা আগের এই ম্যাথটাতে চিন্তা করো তো, এইভাবে ডিডি এক্স ওয়াই বের করে তারপরে বিন্দু বসানো চাইতে ডিরেক্ট এখানে বসায় দেওয়াটা ইজি না? চিন্তা করো তো কোন ভাবে ইজি হয়। শোনো তোমার যেইভাবে ভালো লাগে তুমি ওইভাবে কইরো। নরমালি বইগুলাতে কিভাবে করে দেখবা যে আগে ডিডি এক্স ওয়াই এর মানটা বাইর করে তারপরে বিন্দুটা বসায়। তো ভাই এর চেয়ে আরো ইজি হয় না যে ডিরেক্ট এখানে মান বসায় দেই? বলো এখানে মান বসায় দিলে ইজি না? যেমন দেখো আমি এইভাবে করে দিই, লিখো 1, -1 বিন্দুতে, 1, বিন্দুতে দেখো ডিরেক্ট এখানে বসাই দিই, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। x এর জায়গায় বসা 1, 3 একে 3, প্লাস x এর জায়গায় 1, y এর জায়গায় 1, তাহলে -2 প্লাস -2 প্লাসে মাইনাসে, বুঝতেছো? x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় -1, তাহলে প্লাসে মাইনাসে -2 ddx অফ y প্লাস y স্কয়ার, -1 কে স্কয়ার করলে +1 মাইনাস x এর জায়গায় বসাও 1, 6 প্লাস 4 প্লাস 5 ddx অফ y সমান 0। বলো তো এইটা সহজ হয়ে গেল না? এই কোনটা সহজ লাগে? তুমি আগে ধরো ddx অফ y কমন নিয়ে ddx অফ y এর মান বের করে তারপরে বিন্দু বসানোর চাইতে ডাইরেক্ট এই লাইনে বিন্দু বসিয়ে দেই। এবার কত আসে বলো? দেখো এখানে আছে ফার্স্টটা ddx অফ y, এখানে 2টা, তাহলে বিয়োগ করলে থাকবে 3টা ddx অফ y, আর ডান পাশে কত হবে দেখো 3 আর 1 4, 4 থেকে 6 মাইনাস করলে -2 প্লাস 4 মানে +2 +2, ওই পাশে কি হয়ে যাবে -2, সুতরাং ddx অফ y সমান এই যে এই বিন্দুতে, আমরা দেখো একবারেই এই বিন্দুতে পেয়ে গেছি, বিন্দু আগে বসে দিয়েছি। বলো এটা কে কে পারছো? -2/3। তুমি এটা দুই ভাবে করতে পারো, এটা সবচেয়ে ইজি, এটা সবচেয়ে ইজি যে ভাই অন্তরীকরণ করার পরে ডাইরেক্ট ওখানে বিন্দু বসায় দিলাম। অথবা কেউ চাইলে আগে এখান থেকে ddx অফ y কমন নিয়ে ddx অফ y সংবলিত রাশিগুলোকে তুমি বাম পাশে রাখলা, বাকি সবকিছুকে ডান পাশে নিলা, তারপরে ddx অফ y এর মান বের করলা, তারপরে বিন্দু বসাইলা, তার যেতে ডাইরেক্ট বসাই দিলেই ইজি। লিখবা সুতরাং বলো স্পর্শকের ঢাল কত? -2/3। তাহলে বলো অবিলম্বের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল -2/3, তাহলে অভিলম্বের ঢাল কত হবে বলো? উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ, মাইনাস হয়ে যাবে প্লাস, 2/3 হয়ে যাবে 3/2। বলো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে ছোট্ট বন্ধুরা বলো?
ডিডি এক্স অফ ওয়াই এটাই হচ্ছে স্পর্শকের ঢাল। এই বিন্দুতে বের করতে বলবে ওই বিন্দুটা বসিয়ে দিতে হবে। তারপর অবিলম্বের ঢাল, ভাই খালি চিহ্ন চেঞ্জ, উল্টে যাবে, সরল রেখার কনসেপ্ট। ওকে ফাইন। এইবার এই যে প্রশ্নটা রিডিং পড়ো। রিডিং পড়ার পরে আগে আমাকে বলো এই দুইটা ইনফরমেশন কে কে জানো? এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য। এই জিনিসটা কয়জন জানো একটু বলো? বলো। এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপরস্থ সকল বিন্দুর ভূত শূন্য। এখন দেখো আগের ম্যাথগুলোতে দেখো বিন্দু দিয়ে দিছে প্রশ্নে, দেখো যে 3 নাম্বার প্রশ্ন দেখো বিন্দু দেওয়া, 4 নাম্বার প্রশ্নে দেখো বিন্দু দেওয়া, 5 নাম্বার প্রশ্নে কি বিন্দু দেওয়া আছে? দেখো ডিরেক্টলি বিন্দুটা দেওয়া নাই, বিন্দুটা আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করব? প্রশ্নটা পড়ো। তোমাকে বলছে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। মেকআপ করা ম্যাথ, আমরা তো প্রত্যেকে এক একজন মেকআপ আর্টিস্ট। আগে বিন্দু বের করতে হবে যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুগুলো আগে বের করতে হবে। দেখো তোমরা লিখবা, তোমরা পরীক্ষার হলে লিখবা আমরা জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। কি লিখবা? আমরা জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে বসায় দাও, এই যে কোটি শূন্য, ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0। তুমি লিখবা আমরা জানি এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। দুনিয়ার লেখা লাগবে না, খালি লিখবা এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে এইবার দেখো সুতরাং x + 1 = 0 হইলে x এর ভ্যালু -1, x - 1 = 0 হইলে x এর ভ্যালু +1, আবার x - 3 = 0 হইলে x এর ভ্যালু +3। তাহলে x এর তিনটা মান -1 +1 3। তাহলে বিন্দু তিনটা কি কি হবে দেখো, একটা হবে -1, 0, একটা হবে 1, 0। কোটি তো সবগুলোর 0। এই বলো বিন্দু তিনটা কে কে বের করতে পারছো আগে বলো। এই ছোট্ট বন্ধুরা তিনটা বিন্দু কে কে পাইছো? এটা মেকআপ করা ম্যাথ। আগে আমাকে বের করতে হবে যে এই বক্ররেখাটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই এর মান 0 বসায় দাও। বুঝের মান x + 1 = 0 হইলে x এর ভ্যালু -1, x - 1 = 0 হইলে x এর ভ্যালু +1, x - 3 = 0 হইলে x এর ভ্যালু +3। তাহলে একটা বিন্দু হবে -1, 0, একটা +1, 0, একটা +3, 0। গুড। এইবার বাকি ম্যাথ তো আগের মতো, দেখো এবার সাজিয়ে লিখে দাঁড়াও। ওয়েট এবার লেখো y, এটা সুন্দর বানাও আগে। দেখো x + 1, x - 1, a + b a - b গুণ করে দিলে a² - b² x² - 1 ইনটু x - 3। দাঁড়াও অন্তরীকরণ করার আগে সুন্দর বানাই নেই। তাহলে y সমান এই দেখো x + 1, x - 1 গুণ করে দিলে x² - 1। এবার এখানে গুণ করলে x³ - 3x² - x + 3। দেখো গুণটা করে নিলাম যাতে অন্তরীকরণ করলে ইজি হয়। x³ - 3x² - x - 1 + 3। এইবার অন্তরীকরণ করো, dd x of y 3x² - 3 দুগুণে 6x - 1 আর 3 কে করলে 0। এবার লিখো তিনটা বিন্দুতে, দেখো এবার কিন্তু অ্যান্সার আসবে তিনটা, কারণ তিনটা বিন্দুতে বাইর করতে হবে। দেখো লিখো -1, 0 বিন্দুতে, -1, 0 বিন্দুতে ঢাল, -1, 0 বিন্দুতে ঢাল মানে dd x of y কত আসে বলো? এটা মান কত? x এর জায়গায় বসাও -1 আর y এর জায়গায় 0। ভাই y তো নাই, এই যে ঢালের ভ্যালুটা আসছে, ঢালের রাশিটা আসছে 3x² - 6x - 1। এখানে কোথাও y নাই, শুধু x আছে। তাহলে x এর মান -1 বসাও। এখানে -1 বসালে প্লাস হয়ে যাবে 3, এটা -1 হচ্ছে +6, 9 থেকে 1 গেলে 8। এই পরের গুলা কি আসে বলো? বাকি দুইটা নিজেরা করো। 1, 0 কত আসে উত্তর লিখে দিই, ডিরেক্ট উত্তর লিখে দিই। তারপরটা কত? 3, 0। 1, 0 তে 1, 1, 3, -6, -1, -7, তাহলে কত হবে? -4। এটা হবে -4। তারপর এটাতে কি হবে? 3 × 3 = 9, 3 × 27, 27 থেকে 18 আর 1 19, 8, এটাও 8। বলো কে কে বুঝছো? এই যে উত্তর হবে একটা, এইটা 8। তুমি লিখবা উত্তর -1, 0 বিন্দুতে ঢাল হচ্ছে 8, 1, 0 বিন্দুতে -4, 3, 0 বিন্দুতেও 8। বলো তো এই ম্যাথগুলো কি বেশি ইজি না?
তোমরাই র্যাঙ্কিং করো এই অধ্যায়ের ম্যাথগুলো কি ইজি মিডিয়াম হার্ড কোনটা? এটা বেশি ইজি না? ইজি মিডিয়াম হার্ড এর মধ্যে আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো পড়ে না। তোমরা বলবা যে এই অধ্যায়ের ম্যাথগুলো হচ্ছে ভেরি ইজি, ভেরি ইজি, ঠিক আছে? ওকে গুড। এইবার এইবার প্রশ্নটা পড়ো। এই প্রশ্ন পরে তুইলো, আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি, আগে রিডিং পড়ো। এই যে বক্ররেখা, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, দেখো এখানে কি বিন্দু দেওয়া আছে? এই এখানে কি বিন্দু দেওয়া আছে? যখন বিন্দু দেওয়া থাকবে না, মেকআপ করে আগে বিন্দু বাইর করতে হবে। বিন্দু বাইর করার জন্য কন্ডিশন কি দিছে দেখো। এই যে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক অক্ষের সমান্তরাল, তোমরা আমাকে বলো স্পর্শক যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকের ঢাল কত? বলো। এখানে স্থানাঙ্ক চাইছে, এখানে আচ্ছা এখানে চাইছেই স্থানাঙ্ক, মানে বিন্দুগুলার স্থানাঙ্ক। ভাইয়া স্পর্শক যদি এক অক্ষের সমান্তরাল হয়, তুমি লিখতে পারো, শোনো তুমি ডিরেক্ট লেখার চাইতে একাডেমিক পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় তুমি বাংলায় লিখবা যে আমরা জানি কোন সরল রেখা এক অক্ষের সমান্তরাল হলে তার ঢাল, লিখবা তোমরা বাংলায় লিখবা আমরা জানি কোন সরল রেখা এক অক্ষের সমান্তরাল হলে তার ঢাল tan থিটা, মানে tan থিটা মানে tan 0 ডিগ্রি সমান 0। এইবার দেখো আগে ঢাল বাইর করো, আগে ঢাল বাইর করো। ddx of y 3x স্কয়ার মাইনাস 3 প্লাস 0, 2 কে অন্তরীণ করলে 0। এইবার দেখো প্রশ্ন মতে এই যে ddx of y, এই ddx of y মানেই তো ঢাল, ddx of y মানেই কত? ঢাল, তাহলে 0। এইটা পরীক্ষা না লিখলেও চলে, এটা মনে মনে, এটা আসলে একাডেমিক পরীক্ষায় লিখতে পারো, অ্যাডমিশন টেস্টে লেখার দরকার নেই, এটা মনে মনে যে যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক অক্ষের সমান্তরাল সেই সমস্ত বিন্দুতে ঢাল কত? 0। তাহলে দেখো 3x স্কয়ার মাইনাস 3 সমান 0, 3 দিয়ে ভাগ করে দিলে x স্কয়ার মাইনাস 1 সমান 0, তাহলে x স্কয়ার সমান 1, x সমান প্লাস মাইনাস 1। কে কে বুঝছো আগে বলো? x সমান প্লাস মাইনাস 1, দুইটা বিন্দু আসবে, একটা x এর ভ্যালু পজিটিভ 1, একটা নেগেটিভ 1। এখন বিন্দু কি শুধু x দিয়ে হয়? বিন্দু মানে কি ভুজ কোটি, তাই না? তো দেখো লিখো x = +1 হলে, x = +1 হলে বলো তো y এর মান কত? বসাও। +1 হলে y এর মান, এটা +1 হলে 1 2 3 -3 0। তারপরে x = -1 হলে y সমান -1 হলে এটা -1, এটা মাইনাসে মাইনাসে +3, 3 আর 2 5 থেকে 1 গেলে 4, তাহলে একটা বিন্দু হবে 1,0 আর একটা বিন্দু হবে -1,4। বলো কে কে বুঝছো? সবার বোঝা উচিত, এগুলা ভেরি ইজি ম্যাথ। আজকে ক্লাসে যে ম্যাথগুলা করাবো এগুলা বুঝে নাই এমন কেউ পাওয়াই যাবে না। বলো এই কে কে বুঝছো? আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষায় মাঝে মধ্যে ওইভাবে মেকআপ করে দেয়। তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো যে কোনো একটা রেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে সে y অক্ষের উপর লম্ব হবে? এটা কে কে জানো? একটু দেখো। এই যে মাঝে মধ্যে কিন্তু এইভাবে বলে, এক অক্ষের সমান্তরাল না বলে বলবে y অক্ষের উপর লম্ব। একটু দেখো, এক অক্ষের সমান্তরাল যে কথা, y অক্ষের উপর লম্ব কিন্তু একই কথা, কেউ আবার বিভ্রান্ত হইও না। আবার এক অক্ষের উপর লম্ব যে কথা, y অক্ষের সমান্তরাল একই কথা। বলো এই দুইটা কথা কে কে বুঝছো? এক অক্ষের সমান্তরাল মানে y অক্ষের উপর লম্ব, আর এক অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, কথা কিন্তু একই, কনফিউজড হওয়া যাবে না। ওকে ফাইন। তাহলে এবার এই ম্যাথটা কি করে দিতে হবে তোমরা বলো? এই ম্যাথটা কি করে দিতে হবে ভাই? করে দেওয়া উচিত। এই বক্ররেখার উপর যে সব বিন্দুতে স্পর্শক এক অক্ষের সমান্তরাল, এই বলো, আমি উত্তর লিখে দিব, নিজেরা করবা, এগুলা হাউস ওয়াইফ, এগুলা নিজেরা করবা। ক্লাস শেষ হওয়ার পর আমি যখন লেকচার স্লাইড আপলোড দিব ওখানে অ্যান্সারগুলো লিখে দিব, তারপর নিজে নিজে মিলাই নিবা যে অ্যান্সার ঠিক আছে কিনা। গুড। এই যে সেম টাইপের আরেকটা প্রশ্ন, বলো এটাও কি করে দেওয়ার দরকার আছে? তোমরাই বলো, বলো এগুলো কি করে দেওয়া উচিত?
এই অন্তরীকরণটা যদি আজকে ক্লাসে এসে না পারো, এই 19 নাম্বার ক্লাসে এসে যদি কেউ এই অন্তরীকরণ না পারে, লজ্জা লজ্জা লজ্জা, হ্যাঁ, ভয়াবহ লজ্জা। ওকে ফাইন, এরপরে আসো একটা লম্বের ম্যাথ করি। এই দেখো, এক ছক্কের উপর লম্ব, প্রশ্নটা পড়ো, আগে বলো এর ঢাল কত, মনে মনে, এটা লেখার দরকার নেই আসলে পরীক্ষায়। এক ছক্কের উপর লম্ব মানে ঢাল tan 90 ডিগ্রি, মানে 1/0। একাডেমিক পরীক্ষায় লিখতে পারো যে আমরা জানি কোন রেখা এক ছক্কের উপর লম্ব হলে তার ঢাল tan 90 মানে 1/0। বাট অ্যাডমিশনে এটা মনে মনে, এগুলো আসলে লিখে বোঝানোর জিনিস না। এইবার দেখো, আগে কি করবো, ddx y উভয় পক্ষকে লিখো। তুমি শোনো, পরীক্ষায়, কলেজের পরীক্ষায় একদম ব্যাখ্যা লিখে দিবা, লিখবা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, 4y স্কয়ার কে অন্তরীকরণ করলে 4 দুগুণে 8y, কিন্তু y তো x নয়, y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। আর 8 হচ্ছে ধ্রুব সংখ্যা, যে কোনো ধ্রুবকের অন্তরাশ কত, 0। এইবার দেখো এখান থেকে ddx y বের করি। ddx y কত হবে দেখো, -2x, -2x কে 8y দিয়ে ভাগ, তো কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, মাইনাস উপরে x নিচে 4y, -x/4y। দেখো তাহলে লিখবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে ddx y এর মান ডিরেক্ট লিখে ফেলবা, কত, 1/0। অথবা শোনো, কলেজের পরীক্ষায় হলে তুমি এখানে এইভাবে লিখতে পারো, যে ওইটা যদি না লিখো তাহলে এইভাবে লিখবা tan 90 ডিগ্রি, একটা লাইন বাড়াইয়া দিলা, হ্যাঁ, একটা লাইন বাড়াইয়া দিলা, মান বসাও, -x/4y সমান 1/0। এবার আর গুণন করো, আর গুণন করলে কি হয় দেখো, আর গুণন করলে x সমান 0, 4y সমান 0, মানে এই আর গুণন করলে 0 হয়ে যাবে, 4y সমান 0, সুতরাং y সমান 0। দেখো y এর মান কত আসছে, 0। এবার বলো তো y এর মান যদি 0 হয় তাহলে x এর মান কত হবে, বসাও, লিখো y সমান 0 হলে, y সমান 0 হলে ওই যে বসাও x স্কয়ার প্লাস ওটা 0, x স্কয়ার প্লাস y এর মান 0 হলে পুরোটা 0 হয়ে যাবে, 4y স্কয়ার 0 ইকুয়ালস টু 8। তাইলে x সমান প্লাস মাইনাস √8, √8 মানে কত, 2√2। সুতরাং বলবা নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক উত্তর হবে x এর মান প্লাস মাইনাস 2√2 আর y এর মান 0। বলো এগুলোর মতো সহজ মেথ আরো কোন অধ্যায় আছে, সত্যি করে বলো, মিথ্যা কথা বইলো না, মিথ্যা বলা মহাপাপ। বলো আজকে ক্লাসে এরকম আরো ম্যাথ করানো উচিত, তোমরা একটু দেখো, দেখে তোমরা ডিসিশন নাও, তোমাদের উপরে ছাইরা দিলাম, তোমাদের উপরে ছাইরা দিলাম, বলো আমি কিছু বলবো না, তোমাদের উপরেই ছাইরা দিলাম, তোমরা যা বলবা তাই হবে। আজকে ক্লাসে এরকম আরো কোনো ম্যাথ করে দেওয়া উচিত, বলো করে দেওয়া উচিত? এই এতগুলা ক্লাস পরে 19 নাম্বার ক্লাসে আইসা বলো হাউস ওয়াইফ দিব কি দিব না, দেখো এগুলো কিন্তু অনেকবার বোর্ডে আসে ভাই, এই বক্ররেখাটির উপর এমন বিন্দুগুলি নির্ণয় করা যেখানে স্পর্শকগুলো এক ছকের উপর লম্ব, এক ছকের উপর লম্ব হলে ঢাল tan 90 ডিগ্রি মানে 1/0, আর এক ছকের সমান্তরাল হলে ঢাল tan 0 মানে 0। এইগুলা পানি ভাত। এই বলো এই অন্তরীকরণটা আজকে ক্লাসে এসে পারবা না এমন যদি কেউ থাকো, কি করা উচিত তোমরাই বলো। x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর √এর মধ্যে পুরোটাকে মনে মনে x ধরো, তারপর চেইন রুল। বলো আজকে ক্লাসে এসে যদি কেউ বলে যে ভাই এই অন্তরীকরণটা করে দেন, ওরে ধইরা ঢিসুম ঢিসুম ঘুষি দেওয়া উচিত না? বলো ওরে ধইরা ঢিসুম ঢিসুম ঘুষি দেওয়া উচিত কিনা? ঢিসুম ঢিসুম ঘুষি দেওয়া উচিত কিনা? উচিত। ওকে আচ্ছা, এইবার 12 নাম্বার প্রশ্নটা পড়ো, ভালো মতো পড়ো আগে। এই যে বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। এইবার দেখো প্রশ্নটা পড়ো। এই প্রশ্নে স্পর্শকগুলি এক ছকের উপর লম্বও বলে নাই, এক ছকের সমান্তরালও বলে নাই,
তাহলে ঢাল কত হবে চিন্তা করো তো। যারা সরল রেখা অধ্যায়টা পড়ছো তোমাদের পারা উচিত ভাই আজকে ক্লাসটা পুরাটাই সরল রেখা, আসলে খালি ঢাল বাইর করবো ডিডি এক্স ওয়াই দিয়ে। সরল রেখাতে আমরা ঢাল বাইর করে ফেলি tan30 মানে tan থিটা দিয়ে, এখানে ডিডি এক্স ওয়াই দিয়ে বের করবো। হ্যাঁ ভেরি গুড, এই যে ডেভিড সঠিক উত্তর দিয়ে দিচ্ছে +-1। ভাই একটু প্রশ্নটা পড়ো। এই বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, ভাই একটু চিন্তা করো, রাফ এটা পরীক্ষা আঁকার দরকার নাই, আমি তোমাকে বোঝাই। ধরো এই যে এক্স অক্ষ এই যে ওয়াই অক্ষ, একটা সরল রেখা যদি অক্ষ দুটার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাইলে এই যে 45 ডিগ্রি এই যে 45 ডিগ্রি একটা সরলরেখা এরকম হইতে পারে, অথবা আরেকটা সরলরেখা হইতে পারে এইদিকে। ধরো এই যে 45 এই যে 45, দেখো এখন আমাকে বলো এই রেখাটার ঢাল কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট তো ঢাল, তাহলে এটা 45 হলে 135, তাহলে এটা ঢাল হবে tan 135। এগুলো কিন্তু মনে মনে সরলরেখা অধ্যায় পড়া থাকলে এগুলো লেখা লাগবে না, এটা হবে -1। এই দেখো এটা ঢাল হবে, এটার ঢাল হবে tan 135। ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কিন্তু ঢাল বলে। tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। tan 135 ডিগ্রির মান কত? tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। আর এটার বেলায় দেখো এটা তো ডিরেক্ট ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে 45 ডিগ্রি। দেখো এই যে রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে তার ডান দিকেই তো এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এটার ঢাল কত? এটার ঢাল হবে m সমান tan 45 মানে +1। বলো যারা সরল রেখা পড়ছো এটা মনে মনে চিন্তা করতে পারবে না, তুমি খালি এই জিনিসটা মনে রেখে দাও যে কোন একটা স্পর্শক, ভাই স্পর্শক মানে তো সরল রেখা, কোন সরল রেখা যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে ঢাল হবে tan 45 ডিগ্রি। একটা পজিটিভ একটা নেগেটিভ, কারণ এখানে দেখো এই অ্যাঙ্গেলটা তো নেগেটিভ দিকে আছে, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো tan -45 এক্স অক্ষের ঋণাত্মক দিকে বা -tan 45 -tan 45 -1, খালি মনে রেখে দাও। বলো এই জিনিসটাকে কে মনে রাখতে পারবা? পরীক্ষায় তোমার চিত্র আঁকা দরকার নাই, যে কোনো একটা সরল রেখা বা স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে তার একটা ঢাল হবে +1 একটা -1, একটা +1 একটা -1। এবার দেখো আগে ঢাল বের করি, বলো এখান থেকে ঢাল বের করো। ddx of y সমান এখানে কত হবে 3x স্কয়ার -3 দুগুণে 6x -2। এই যে ঢাল, এটা হচ্ছে ঢাল। লিখো প্রশ্ন মতে ddx of y সমান +-1 এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এইভাবে লিখতে পারো tan +-45 tan +-45। এই দেখো এটা হচ্ছে পজিটিভ 45 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা নেগেটিভ 45। তুমি এভাবে লিখতে পারো, অথবা তাহলে সামনে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারো, তোমার যেমনে খুশি, যে +-tan 45 এভাবে লিখতে পারো, অথবা ডিরেক্ট +-1 লিখে দিলেও হবে। বুঝতেছো কথা? ডিরেক্ট +-1 লিখে দিলেও হবে। আচ্ছা দেখো 3x স্কয়ার -6x -2 সমান +-1। এবার লিখো একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, পজিটিভ চিহ্ন নিয়ে। শোনো পরীক্ষায় তোমার চিত্র আঁকার দরকার নাই কিন্তু। 3x স্কয়ার -6x -2 = +1। আবার নেগেটিভ চিহ্ন নিয়ে বলো তো এক্স এর মান কি কি আসে? ম্যাথ কিন্তু শেষ। নেগেটিভ চিহ্ন নিয়ে 3x জাস্ট ক্যালকুলেটর সলভ করে ফেলো, -2 সমান -1। আচ্ছা যদি এখানে আমি পজিটিভ চিহ্ন নেই +1 নেই তাহলে -2 আর 1 এদিকে হয়ে যাবে -3 -3 সমান 0। এবার ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো x এর মান কত আসে। আর এখানে -1 এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, কাটাকাটি গিয়ে হয়ে যাবে -1 সমান 0। তোমাকে শুধু ভুজ বাইর করতে বলছে, ক্যালকুলেটর কই? শুধু ভুজ বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? শুধু ভুজ। ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও। শিফট এ পলিনোমিয়াল দ্বিঘাত সমীকরণ ঘাত 2 x² শক 3
x এর সহগ -6, ধ্রুবক হচ্ছে -3। তাহলে 1 + √2 1 - √2 একবার লিখে ফেলি। 1 ± √2 দুইটা মান আসছে, একটা 1 + √2, একটা 1 - √2। আর এটাতে কত আসে? এটাতে আসে x² এর সহগ 3, x এর সহগ -6 আর ধ্রুবক হচ্ছে -1। একটা আসতেছে, এটা এনো দুইটা মান আসবে। x সমান 3 ± 2√3/3, 3 ± 2√3/3। বলো কে কে পারছো? এই ম্যাথগুলো কি ভাইয়া ইজি না? পরীক্ষায় কিন্তু তোমার এই চিত্র দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য চিত্র আঁকাইছি। তুমি খালি মনে রাখো যে কোনো একটা সরল রেখা বা স্পর্শক, স্পর্শক তো সরল রেখাই যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে তাহলে তার ঢাল হবে হয় tan 45 অথবা tan -45। মাইনাসটা সামনে চলে আসবে, কারণ আমরা জানি tan - থিটা মানে -tan থিটা, ত্রিকোণমিতিতে পড়ছি তো। সামনে +- tan 45 এইভাবে ডিরেক্ট লিখে ফেললেই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, পরীক্ষায় চিত্র আঁকতে হবে না, পরীক্ষায় চিত্র আঁকতে হবে না। এবার দেখি তো এটা কয়জন পারে, করো। এটা কয়জন পারে একটু দেখি, এটা পোল দেই, 1 মিনিটের পোল। একটা 1 মিনিটের পোল দিয়ে দেখি যে এতক্ষণ ধরে যে বুঝাইতেছি কয়জন বুঝতেছে আর কয়জন খুঁজতেছে, একটু দেখা হয়ে যাক। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা? এতক্ষণ ধরে যে পড়াচ্ছি কয়জন বুঝতেছে আর কয়জন খুঁজতেছে, একটু যাচাই হয়ে যাক। দেখি দেখি দেখি, যাচাই হয়ে যাক কয়জন বুঝতেছে আর কয়জন খুঁজতেছে। যাচাই হয়ে যাবে এখন। কি হয়ে যাবে? যাচাই হয়ে যাবে। সবার কিন্তু বোঝা উচিত, আশা করব সবাই পারবা। দেখো 10 জন সঠিক উত্তর দিছে, বাকি 10 জন পারো নাই কেন? এটা তো সবার পারা উচিত। 1/√3। দেখো কি বলছে, সি এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে, মূল বিন্দুতে মানে কি 0,0 বিন্দুতে, 0,0 বিন্দুতে তার স্পর্শক এককের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা এককের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাল কত? tan 30 না? ঢাল কত মনে মনে চিন্তা করো, ঢাল tan 30 আমি লিখে রাখি, ঢাল tan 30 মানে 1/√3। এখন দেখো কি বলছে, এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক, তাইলে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? 1/√3। দেখুন এখানে ঢাল বের করি, অন্তরীকরণ করো। ddx of y সমান cx, তুমি আলাদা করে দেখো cx, তুমি মনে মনে এটাকে এভাবে চিন্তা করো যে ধরো cx প্লাস cx স্কয়ার, cx হচ্ছে ধ্রুবক, c ধ্রুবক সামনে চলে আসবে, x কে অন্তরীকরণ করলে 1 প্লাস c ধ্রুবক সামনে চলে আসবে, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। এবার দেখো মূল বিন্দুতে 0,0 বিন্দুতে ঢাল, ঢালটা কোন বিন্দুতে বের করতে হবে? মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে ddx of y সমান কত? x এর জায়গায় কত বসবে? দেখো 0, x এর জায়গায় 0 বসবে, y এর জায়গায় 0, তো এখানে তো y নাই, x এর জায়গায় 0 বসলে এই পুরোটা 0 থাকবে, শুধু c থাকবে, শুধু এই যে এই c থাকবে। এবার দেখো প্রশ্ন মতে মূল বিন্দুতে ঢাল কত? c। এই যে দেখো আমি এভাবে লিখি, একদম রিটেনের মতো লিখে দিই, পরীক্ষায় তো অত ডিটেইলস লেখা লাগবে না। দেখো প্রশ্ন মতে ddx of y সমান tan 30, সুতরাং ddx of y এর মান হচ্ছে c সমান tan 30 মানে 1/√3। ভাই এমসিকিউ থেকে তোমার অত কিছু লেখার দরকার আছে? এমসিকিউ তে তোমার অত কিছু লেখার তো দরকারই নাই, ডাইরেক্ট যখন তুমি বাইর করে দেখবা যে এখানে ঢাল c, তো c এর মান কত? tan 30। কে কে বুঝছো বলো, একটু বলো তো ছোট্ট বন্ধুরা, এগুলা কি আসলে বুঝানোর মতো কিছু? নিজে নিজেই বুঝে ফেলতে পারবা না? এগুলা নিজে নিজেই বুঝে ফেলতে পারবা? এটা বলো, সেম প্রশ্ন বলো, করে দেওয়া লাগবে। এর মান কত হলে, এই দেখো হুবহু সেম করো, এখনই করো, উত্তর বলো কত আসে।
হুবহু সেম। উত্তর বলো ভাই, এটা তো দেখেই বলে ফেলা যায় উত্তর হবে 1060 মানে √3। এটা তো দেখেই বলে ফেলা যায় উত্তর কত হবে 1060। দেখো কেন, দেখো মূল বিন্দুতে, দেখো তুমি আগে মূল বিন্দুতে ঢাল বের করো ভাই, মূল বিন্দুতে ঢাল। দেখো আগে লেখো y সমান ax মাইনাস ax স্কয়ার, তাহলে ddx অফ y এটা হয়ে যাবে a মাইনাস এটা হয়ে যাবে 2ax। তাহলে মূল বিন্দুতে দেখো শুধু a থাকবে, মূল বিন্দুতে 0,0 বিন্দুতে ddx অফ y মানে মূল বিন্দুতে ঢাল x এর মান 0 হয়ে যাবে, এটা 0 থাকবে শুধু a। তাইলে প্রশ্ন মতে ddx অফ y সমান কত 1060, তাহলে কত a সমান √3। এই বুঝতেছো এগুলো কত মজার ম্যাথ বলো, তোমরাই বলো ছোট্ট বন্ধুরা। আজকে অন্তরীকরণের 19 নম্বর লেকচারে এসে এগুলো আমরা কি পড়তেছি, 19 নম্বর লেকচারে এসে এগুলো আমরা কি পড়তেছি, বাচ্চা বাচ্চা জিনিস না। এইবার আসো স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। ভাই স্পর্শক কিংবা অভিলম্ব এরা কি সরল রেখা না? সরল রেখার সমীকরণ বাইর করে আমরা শিখছি কিনা? এটা আসলে অন্তরীকরণে কিছুই না। স্পর্শক হচ্ছে সরল রেখা, অবিলম্ব হচ্ছে সরল রেখা। সরল রেখার সমীকরণ কোন সূত্র ইউজ করব দেখো, তোমাদের কার কার মনে আছে আগে এটা বলো। ধরো এটা একটা সরল রেখা, এই সরল রেখার ঢাল হচ্ছে m এবং এর উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1। বলো সূত্রটা কি, সমীকরণটা কি? ধরো কোন একটা সরল রেখার ঢাল m, একটা সরল রেখার ঢাল দেওয়া আছে এবং রেখার উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাইলে এই সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। বলো এই সূত্র জানো না এমন কেউ আসো? কোন একটা ভাই স্পর্শক কিংবা অভিলম্ব এরা কি, এরা তো সরল রেখা। তো যদি সরল রেখার ঢাল জানি, ঢাল মানে কি ddx অফ y, আমরা ddx অফ y দিয়ে ঢাল বের করে ফেলবো। তারপর তোমাকে বলে দিবে একটা নির্দিষ্ট বিন্দুতে, বিন্দুটা ডিরেক্টলি দেওয়া থাকতেও পারে অথবা মেকআপ করে বের করা লাগতে পারে। ওই বিন্দুতে সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এখন ধরো স্পর্শকের ক্ষেত্রে সূত্র এইটা, অবিলম্বের ক্ষেত্রে কি হবে? শুধু ঢালটা উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হবে। কে কে বুঝছো বলো ভাই? ধরো আমরা তো ddx অফ y দিয়ে বের করব স্পর্শকের ঢাল, ddx অফ y মানে কি স্পর্শকের ঢাল। তো অবিলম্বের সমীকরণ যখন বের করব শুধু ঢালটা চেঞ্জ হবে, জাস্ট m এর জায়গায় হয়ে যাবে -1/m। স্পর্শকের ঢাল 2 হইলে অবিলম্বের ঢাল হবে -1/2। কে কে বুঝছো? এই বুঝতেছো ভাই? আজকে ক্লাসে যারা যারা বুঝবে না এরা ব্যাককল আমার মতো, তাই না? বুঝছো? ওকে ওয়েট। এই ভাই সরল রেখা পড়ো নাই এমন কেউ যদি থাকো তাহলে কিন্তু এটা ঠিক না। সরল রেখা না পড়ে অন্তরীকরণ পড়তে চলে আসে, এটা কি ঠিক? ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারে সবার আগে দুইটা অধ্যায় পড়বে, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে ত্রিকোণমিতি। তৃতীয় অধ্যায় সরল রেখা, সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি। এই দুইটা কমপ্লিট করে তারপর তুমি যে কোনো অধ্যায় শুরু করতে পারো। হ্যাঁ প্রশ্নটা পড়ো। এই যে বক্ররেখা, এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আগে আমরা স্পর্শকের সমীকরণ বের করব, তোমার আগে অবিলম্বের সমীকরণ বের করার দরকার নাই, তুমি আগে স্পর্শকের সমীকরণ বের করবা। তো আগে দেখো, আগে ঢাল। এই দেখো স্পর্শকের সমীকরণ বের করার জন্য দেখো একটা বিন্দু দেওয়া আছে, এই যে মনে মনে চিন্তা করো, একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঢাল বের করতে পারলে কাছে, মনে মনে চিন্তা করো। স্পর্শক তো একটা সরল রেখা, তো একটা সরল রেখার যদি আমরা ঢাল জানি এবং একটা বিন্দু জানি তাহলে সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তো বিন্দু দেওয়া আছে, ঢালটা আমরা বাইর করি। এই বুঝতেছো নাকি খুঁজতেছো? দাও ঢাল বের করি। লিখবা একাডেমিক পরীক্ষায়, তুমি লিখবা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x স্কয়ার কে অন্তরীকরণ করলে -2x, y স্কয়ার কে করলে 2y, কিন্তু y তো x নয়। আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ, 7 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর কত 0। তাহলে কোন বিন্দুতে? এই বিন্দুতে বসাই দাও, একবার বসাই দাও। অথবা ধরো এখানে বাইর করেই দিই, এখানে তো 2 এ 2 কাটা,
ডিডি এক্স অফ ওয়াই তুমি একবারে বসাইতে পারো, অথবা এখানে তো এটা সহজ ক্যালকুলেশন, 2 দিয়ে কাটা, কত হবে এক্স বাই ওয়াই। এবার লিখো 4, -3 বিন্দুতে, ঢালটা আগে বের করো। 4, -3 বিন্দুতে ডিডি এক্স ওয়াই বা ঢাল, তুমি ডিডি এক্স অফ ওয়াইও লিখতে পারো অথবা ঢালও লিখতে পারো, যেটা খুশি তুমি লিখতে পারো। 4, -3 বিন্দুতে ডিডি এক্স ওয়াই, অথবা 4, -3 বিন্দুতে ঢাল, তোমার ইচ্ছা। এক্স এর জায়গায় বসাও 4, ওয়াই এর জায়গায় বসাও -3। লিখো সুতরাং 4, -3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 4, -3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে দেখো, y - y1, y -a +3, y -a +3 সমান ঢাল, ঢালে মানে হচ্ছে মাইনাসের সামনে দিয়ে দিই -4/3, -4/3 দেখো, -4/3 ইন্টু x - x1 x - 4, এই পর্যন্ত লেখা রাখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। বাট তুমি সুন্দর করে দিবা, মেকআপ করে দিবা, মেকআপ করে সুন্দর বানাই দিবা, ওই যে আর গুণন টুনন করে এক পাশে এনে দিবা। হ্যাঁ, এই 3 দিয়ে আর গুণন করে ডরে এক পাশে এনে দিবা। এইবার দেখো 4, -3 বিন্দুতে কার সমীকরণ বের করব, অবিলম্বের। দেখো স্পর্শক গেল, স্পর্শক পাই গেছি। এবার দেখো 4, -3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, বলো কি হবে, অভিলম্বের সমীকরণ। উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ, দেখো এই যে -4/3 উল্টে যাবে, হয়ে যাবে 3/4, এবং চিহ্ন চেঞ্জ মানে মাইনাস হয়ে যাবে প্লাস। কে কে বুঝছো শেষ বলো। এই স্পর্শক এবং অবিলম্বের ম্যাথ তোমাদের বইয়ে মিনিমাম 20টা আছে, আর একটাও করে দেওয়া উচিত, তোমরাই বলো তো। স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ এরকম ম্যাথ বইয়ে মিনিমাম 20টা আছে। আজকে ক্লাসের পর যখন বাড়ির কাজ দিব, আজকে ক্লাসের পর বই থেকে যখন দাগায় দিব বাড়ির কাজ, দেখবা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ মিনিমাম 20টা ম্যাথ বাড়ির কাজ দিছি, আর একটা ম্যাথও কি করে দেওয়া উচিত, তোমরা আমাকে বলো তো ভাই। এই 18টা ক্লাসে আমরা যেই পরিমাণ অন্তরীকরণ শিখছি, ওইগুলার তুলনায় এই বেচারাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না যে 4 বছরের একটা ন্যাংটা ছেলে হাঁটতেছে? বলো, 4 বছরের একটা ন্যাংটা দুধের শিশু, যে এই ছেলে তোমাকে যদি একটা ঘুষিও মারে, ওরে ঘুষি দেওয়ার মতো জায়গা নাই, তোমার ওরে মাফ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাই না? বুঝতেছো ঘটনা? ওকে ফাইন। তাহলে এইবার বলো এইগুলা কি করে দেওয়া উচিত? এই বলো, u/v এই অন্তরীকরণ পারবে না এমন কেউ আসো? বলো, এই u/v, দাঁড়াও, এটা অনেকেই পারবে না হয়তো। এই দাঁড়াও দেখি, এই যে একটা ফাংশন, দেখো এখানে y দেওয়া নাই, এই ফাংশন অফ x, এটা কি আমরা y ধরে নিব, y সমান f of x, তাহলে y সমান কি ln x ডিভাইড বাই x² + 1, u/v ln x এর পরে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্রশ্নে তো ব্র্যাকেট নাই, শুধু ln x ই থাকুক। u/v দিয়ে অন্তরীকরণ করে ফেলবা। আচ্ছা এটা জিনিস দেখো তো, বিন্দুতে বলছে x এর মান 2 দেওয়া, আচ্ছা বিন্দুটা কত হবে বলো তো? এই x এর মান 2 হলে y এর মান কত? দাঁড়াও, এখানে বিন্দুটা কিন্তু পুরোটা দেয় নাই, বিন্দুটা তুমি আগে বাইর করে নিবা। ভুজের মান 2, কোটির মান কত? এই যে কোটি, দেখো কোটি কত, x এর মান 2, তাহলে ln 2, নিচে 2² মানে 4 আর একে 5, তাহলে ln 2/5, বিন্দুটা হচ্ছে এটা ln 2/5। বলো আগে বিন্দুটা কে কে বের করতে পারছো? ওয়েট, বলো আগে বিন্দুটা কে কে বের করতে পারছো? দেখো এই যে f of x, এটাকে তুমি y ধরে নিবা, y সমান f of x, তাহলে y সমান ln x বাই x² + 1, তাহলে x এর মান যদি 2 হয় তাহলে y এর মান ln 2, নিচে 2 2 4 আর একে 5। হ্যাঁ, এইবার উত্তর কি হবে দেখো, ওয়েট, y - y1 এর মান এই যে ln 2 ডিভাইড বাই 5 সমান ঢাল মানে ddx of y ইনটু কোন বিন্দুর, এই যে এই বিন্দুর, তুমি মানটা বাইর করে বসায় দিও। করো, এটা করে দেই, চলো আগে করো তো, এনে খালি রাখি, ঢালের মানটা খালি রাখি, x - x1, ঢালের মানটা খালি রাখছি। দেখো y - y1 সমান m ইনটু
ঢালের জায়গায় এম লিখে রাখি, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। বলো এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে ঢাল কত আসে বলো? ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই সমান ভি স্কয়ার, ভি স্কয়ার ভি ডিডি এক্স অফ ইউ লন এক্স মানে 1/x মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি এক্স স্কয়ার প্লাস 1 কে অন্তরীকরণ করলে কত? এক্স স্কয়ার প্লাস 1, এটাকে অন্তরীকরণ করলে 2x। তো 2x টাকে সামনে লিখি, দাঁড়াও 2x টাকে সামনে লিখি, সুন্দর দেখা যাবে 2x লন x। হ্যাঁ, এইবার এখানে তুমি চাইলে কাটাকাটি করতে পারো, দাঁড়াও কাটাকাটি করে নেই নাকি। এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, কাটাকাটি করে ফেলো। x দিয়ে কাটলে x প্লাস 1/x মাইনাস 2x লন x। আচ্ছা বলো তো বিন্দুতে, এই যে এই বিন্দুতে, আচ্ছা ঢালটা যে বাইর করবে এখানে কোথাও y আছে? বলো তো ঢাল যে বাইর করবে এখানে কোথাও y আছে? y তো নাই, শুধু x এর মান বসাইলে হবে। লিখো x = 2 বিন্দুতে, পুরা বিন্দুর মান এখানে না লিখলেও চলবে। তুমি লিখতে পারো x = 2 বিন্দুতে, অথবা এই পুরা বিন্দুটা লিখতে পারো। এখানে শুধু x এর মান বসাইলেই হবে। এই বলো তো ঢাল কত আসছে? x = এই x এর মান 2 বসিয়ে বলো কত আসছে? x এর মান 2 বসিয়ে বলো এটা কত আসে? একটু বসাও, তুমি ক্যালকুলেটরে বসাও। x এর মান এখানে 2 বসাও, এই যে এটা হবে 2 2 গুণে 4 আর এখানে 5, নিচে হবে 25। এখানে 2 প্লাস 1/2 মাইনাস 2 ইনটু 2 ইনটু লন ইনটু 2, এটা কত আসছে? এই কেউ বলে না কেন, ঘটনা কি? তোমাদের হাতে কি ক্যালকুলেটর নাই নাকি? ক্যালকুলেটর নাই? দেখো 2 প্লাস 1/2, 2 প্লাস 1/2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু লন 2 ভাগ 25। এই এত উদ্ভট মান আসতেছে, সুন্দর মান আসে না কেন? 2 প্লাস 1/2 মাইনাস 2 ইন্টু 2 লন 2, সুন্দর মান আসবে না? এটা কোনো কথা? নিচে 2 2 গুণে 4 1 5 25। এই দশমিকে চলে আসে, এত বাজে মান আসতেছে। এটা এভাবে বসাই রাখি নাকি? অসুবিধা নাই। দেখো মান যদি এরকম অসুন্দর আসে তাহলে আর কি করবো? যে এরকম আসে এরকম বসাই দিই, মাইনাস 0.0109। শোনো, মান যদি অসুন্দর আসে তাহলে জোর কইরা তো আর সুন্দর বানানোর সুযোগ নাই। এরকম মান যদি আসে তাহলে জোর কইরা কিছু করার দরকার নেই, যেমনি আছে বসাই দাও। y মাইনাস, এটাও মান বসাই দিতে পারো, লন 2/5 কত? y মাইনাস লন 2/5 কত? এটাও কি অসুন্দর মান? হ্যাঁ, এটাও অসুন্দর মান, এটা তো অসুন্দর মান। আচ্ছা ওয়েট, জিনিসটাকে সুন্দর কিভাবে বানানো যায় একটু ট্রাই করি। এটা লন 2 কে লন 2 এর মতোই রাখি, বাকিটা ক্যালকুলেশন করি নাকি? না, তাও তো লাভ হচ্ছে না। দাও বসাই দাও, অসুবিধা নেই, যা আছে এমনি বসাই দাও, এটা এইভাবেই থাকুক, কোনো সমস্যা নেই, এটা এমনি থাক। এটাকে বসাই দিই মাইনাস 0.0109, মাইনাস 0.0109 এক্স মাইনাস 2। হ্যাঁ, এই পর্যন্ত লিখে রাখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, কোনো চিন্তা নাই। এই পর্যন্ত লিখে দিলেই তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবা। বলো কে কে বুঝতে পেরেছো? হ্যাঁ, ওইভাবে লিখে রাখলে বলবে, মানে ধরো তুমি লন 2 এর মান বসাইলে না, এখানে x এর মান 2 বসে যেটা আসলো ওইটাই রেখে দিলা, কোনো সমস্যা নেই, ওইভাবে রাখলেও হবে। মানে তুমি যদি ধরো এখানে 2 প্লাস 1/2 যোগ করো, কত হবে? 2.5, মানে কত? 5/2। 5/2 মাইনাস এটা ধরো 2 2 গুণে 4, 4 লন 2, নিচে 25, ওইভাবে রেখে দিলেও বসাই দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এইবার দেখো এই ম্যাথটা, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, খুবই ইজি ম্যাথ। এই বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। বলো এখানে আগে কি বের করতে হবে? আবার মেকআপ করা ম্যাথ। দেখো এখানে কি বিন্দু দেওয়া আছে? দেখো এই যে ধরো স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে বললে কি একটা বিন্দুতে বের করতে বলবে না? তোমাকে একটা বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দুতে স্পর্শক কিংবা অবিলম্বের সমীকরণ বের করো। অথবা এরকম হইতে পারে যে শুধু x এর মান দেওয়া আছে, বিন্দুটা আর শুধু x এর মান দেওয়া আছে, তোমার আগে y এর মানটা বের করে নিতে হবে। কিন্তু এখানে দেখো x y কোনটা দেওয়া আছে? বলো এই যে বক্ররেখাটি,
যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ভাই, বলো তো, যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে কোটি কত? বলো। তুমি লিখবা আমরা জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য, তুমি ডিরেক্ট লিখবা আমরা জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। তাহলে ওয়াই এর মান 0 বসাই দাও, ওয়াই এর মান 0 বসালে এই পুরোটা 0 থাকবে, শুধু -x+7 = 0। তাহলে x এর মান 7, তাহলে বিন্দুর স্থানাঙ্ক 7,0। আগে বলো এটা কে কে বুঝছো? তুমি লিখবা আমরা জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর, এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। এই যে ওয়াই এর মান 0 বসাই দাও, ওয়াই এর মান 0 বসালে এতটুকু পুরাটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে -x+7 = 0, x = 7। মানে বিন্দুটা কে কে বুঝছো? তোমরা কি বুঝছো? তুমি লিখবা সুতরাং আমাদেরকে কি করতে হবে? 7,0 এই বিন্দুতে, 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন প্রথম কাজ অন্তরীকরণ করতে হবে। দেখো y x - 2 x - 3 -x+7 = 0 লিখলাম পুরোটাই। এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ ঢাল বের করতে হবে। তো ঢাল মানে কি? ddx of y। কোন বিন্দুতে? এই বিন্দুতে। এখন দেখো আগে এই দুটো গুণ করে দাও তো, এই দুটো গুণ করো, তুমি পরের লাইন লিখো, সুন্দর বানাই। x - 2 x - 3 গুণ করলে x² - 5x প্লাস 3 × 6 গুণ করে দাও। দেখো এই দুটো গুণ করে দিলে x² - 5x মাইনাস প্লাস 3 × 6। এবার অন্তরীকরণ করো। দেখো u ddx of b x² - 5x প্লাস 6 কে অন্তরীকরণ করলে 2x - 5 প্লাস v ddx of u v x² - 5x প্লাস 6 ddx of u y কে অন্তরীকরণ করলে ddx of y মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 আর 7 কে করলে 0। তো বাকিটা লেখার দরকার নেই, 0 কে অন্তরীকরণ করলে তো 0ই। বলো তো এই লাইনটা কে কে বুঝছো? এই ম্যাথটাতে অন্তরীকরণে কাজ শুধু এই এক লাইন। এই ম্যাথে অন্তরীকরণে কাজ কয় লাইন? এক লাইন। এই যে এই দুটোকে গুণ করে দিছি, তারপরে এটাকে ইউ, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। y কে ধরো ইউ আর এটাকে ধরো v। এবার কোন বিন্দুতে বলো? 7,0 বিন্দুতে লিখো। 7,0 বিন্দুতে ডিরেক্ট বসায় দাও। ভাই আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে ঢাল। এই যে এটা আমার বের করতে হবে এইটা। তো তুমি যখন অন্তরীকরণটা করে ফেলবা, অন্তরীকরণ করার পর ডিরেক্ট বিন্দু বসায় দাও, কারণ আমার ঢাল বের করতে হবে এই বিন্দুতে। ভাই আমার ঢাল বের করতে হবে এই বিন্দুতে। এই যে এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ লাগবে না? তো এই বিন্দুতে, এই বিন্দুতে ঢাল বের করব। তাহলে এই বিন্দুতে দেখো y এর মান কত? 0। এই দেখো x এর মান 7, y এর মান 0। এটা 0 হলে পুরোটা 0 বসাও। এইটা y এর মান 0 হলে পুরোটা 0 প্লাস x এর মান বসাও 7। 7 বসালে কত আসে? ক্যালকুলেটর কই? x এর মান বসাও এখানে 7। 7 7 49 মাইনাস 5 7 35 প্লাস 6 20 20 ইন্টু ddx of y -1টা ওই পাশে গিয়ে হয়ে যাবে +1। সুতরাং এই যে ঢাল পেয়ে গেছি 7,0 বিন্দুতে ঢাল ddx of y সমান 1/20। আগে বলো ঢালটা কে কে বের করতে পারছো? ঢাল যদি সঠিকভাবে বের করতে না পারো তাহলে কিন্তু পুরা ম্যাথে 0 পাবা। ভাইয়া স্পর্শকের সমীকরণ কিংবা অবিলম্বের সমীকরণ যেটাই বের করতে বলুক, স্পর্শকের ঢাল যদি ঠিক মতো বের করতে না পারো তাহলে তোমাকে 0 দিয়ে দিবে। স্পর্শকের ঢাল ঠিক মতো বের করতে না পারলে কত দিয়ে দিবে? 0। এবার লিখো স্পর্শকের সমীকরণ ডিরেক্ট। সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ y - y1 কোন বিন্দুতে? কোন বিন্দুতে? এই বিন্দুতে y - y1 y - 0 0 তো লেখা লাগে না, সমান ঢাল কত? ঢাল হচ্ছে 1/20 ইন্টু x - x1 x - 7। তুমি এখানে রেখে দিলেও হবে অথবা আর গুণন করে সুন্দর বানাই দিবা। এইবার দেখো অবিলম্বের সমীকরণ কি হবে বলো? সবকিছু সেম থাকবে, শুধু ঢালটা উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ। 1/20 উল্টে গেলে হয়ে যাবে 20 এবং এখানে চিহ্ন আছে পজিটিভ, হয়ে যাবে নেগেটিভ। বলো ভাই এই টাইপের ম্যাথ যদি এর পরে আরো ভুল করো, বাসায় গিয়ে মাইর দিয়ে আসলে কি আমার কোনো অন্যায় হবে বলো? কোনো পাপ হবে? তোমরা বলো। আজকে ক্লাসের পর এই ধরনের ম্যাথ মিনিমাম 20 থেকে 30টা বাড়ির কাজ দিব।
সবগুলো যদি না পারো দেখবা তোমার বাসায় চলে আসছি, এইসব মাইর দিতে চলে আসছি, মায়ের দিতে চলে আসছি। ওকে গুড, বলো এই পর্যন্ত সব ক্লিয়ার? অল ক্লিয়ার শ্যাম্পু? এই পর্যন্ত অল ক্লিয়ার শ্যাম্পু? এই পর্যন্ত অবশ্যই অল ক্লিয়ার শ্যাম্পু হওয়া উচিত। ওকে ফাইন ফাইন ফাইন। এইবার লাস্ট মেথ, এই টাইপের লাস্ট মেথ, প্রশ্নটা পড়ো। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ। এই বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। ধ্রুবক মানে সমান, সবসময় সমান। ধ্রুবক মানে সবসময় যেটা সমান থাকে। আগে প্রশ্নটা পড়ো, পরে আমি এক্সপ্লেন করতেছি। এইটা পড়ার বোঝার জন্য সরল রেখা 3.5 পড়া থাকতে হবে। এই ম্যাথটা বোঝার জন্য, এটা সরল রেখার ম্যাথ, এটা আসলে যতটুকু অন্তরীকরণ, এটা আসলে যতটুকু অন্তরীকরণ তার চাইতে বেশি সরল রেখা। প্রশ্ন পড়ছো? এখন আসলে একটা জিনিস বোঝাই। এরকম কি হইতে পারে না, ধরো যে একটা সরল রেখা অক্ষ দুইটাকে ছেদ করলো। ধরো ধরো এই যে সরল রেখাটা এক অক্ষ থেকে ছেদ করছে, ধরো যে 7 একক অংশ, আর ওয়াই অক্ষ থেকে ছেদ করছে ধরো 3 একক অংশ। তাইলে অক্ষদ্বয় থেকে এই সরলরেখার মোট কর্তিত অংশের যোগফল কত বলো? ধরো এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে ছেদ করছে 7 একক অংশ, ওয়াই অক্ষ থেকে ছেদ করছে 3 একক অংশ। তাহলে আমি বলতে পারি যে অক্ষদ্বয় থেকে এই সরলরেখাটার ছেদকৃত অংশের যোগফল 10। এখন ধরো আরেকটা সরলরেখা এরকম, ধরো এক্স অক্ষ থেকে ছেদ করছে 3 একক আর ওয়াই অক্ষ থেকে 7 একক। এবার বলো তো এই সরল রেখারও অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের যোগফল কত? 10 না? 10 না? আরেকটা সরল রেখা ধরো এক্স অক্ষ থেকে ছেদ করছে 8, ওয়াই অক্ষ থেকে 2, তাহলে যোগফল কত? 10। আরেকটা সরল রেখা ধরো এক্স অক্ষ থেকে ছেদ করছে 9, ওয়াই অক্ষ থেকে 1, 10। কাজে এরকম অনেক রেখা হইতে পারে না? এরকম অসংখ্য রেখা হইতে পারে না যাদের অক্ষদ্বয়ের কর্তিত অংশের যোগফল ধ্রুবক? হইতে পারে না? বলো পারে কি পারে না? পারে, তাই তো? ওকে, তো এখানে দেখো প্রশ্নটাতে কি বলছে। প্রশ্নটাতে বলছে দেখাও যে এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো স্পর্শক, মানে এই বক্ররেখার যে কোনো একটা বিন্দু, তুমি ধরে নাও যে কোনো একটা বিন্দু, এখানে কি বিন্দু বলা আছে? বিন্দু বলা নাই। ধরো এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু x1, y1, যে কোনো একটা বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, সেটা অক্ষদ্বয় থেকে কর্তিত অংশের যোগফল হবে সমান। মানে তুমি যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকো না কেন, এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে সে যতটুকু অংশ কর্তন করবে সেই দুটার যোগফল হবে সমান। এখন আগে দেখো ম্যাথ করি, পরে বুঝাইতেছি জিনিসটা কি, পরে বুঝাইতেছি, আগে ম্যাথ করি। দেখো এখন দেখো তুমি যে কোনো একটা বিন্দু x1, y1 ধরছো। শোনো, এটা তুমি x1, y1 ধরতে পারো, আলফা বিটা ধরতে পারো, তোমার ইচ্ছা। এখানে কোনো বিন্দু স্পেসিফিক বলা নাই, তোমাকে বলছে যে কোনো স্পর্শক। যে কোনো স্পর্শক মানে যে কোনো বিন্দুতে হইতে পারে। তো বিন্দুটা তুমি x1, y1 ধরতে পারো, কারো যদি ইচ্ছা হয় ভাই আমি আলফা, বিটা ধরবো, কোনো সমস্যা নেই। এখন দেখো আগে স্পর্শকের সমীকরণ বের করবো। এই প্রথম কাজ কি? আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো? দাঁড়াও আরেকটা জিনিস বলে আসি। ধরো ধরো এই রেখাটার সমীকরণ যদি, যে কোনো একটা রেখার সমীকরণ যদি এরকম হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা কিন্তু সরল রেখা পড়া থাকতে হবে, ইকুয়ালস টু 1। এই সরল রেখাটার এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে বি। তার মানে অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের যোগফল, অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের যোগফল হচ্ছে এ প্লাস বি। কে কে জানো এটা? এই ম্যাথটা আসলে 10% অন্তরীকরণ, 10% অন্তরীকরণ, 90% সরল রেখা। এই যে প্রশ্নে বলছে যে কোনো স্পর্শক, স্পর্শক মানে কিন্তু সরল রেখা, যে কোনো সরল রেখা কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। মানে করতে হবে কি জানো? এই যে এই ফরম্যাটে নিতে হবে। কোন ফরম্যাটে? এই যে এই ফরম্যাটে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। এই ফরম্যাটে নিয়ে এই যে এই এ এবং বি দুটো যোগ করতে হবে, যোগ করে দেখাইতে হবে দুটার মান ধ্রুবক। আচ্ছা দেখো তো এখানে ধ্রুব সংখ্যা কে? এক্স ওয়াই এ, এই তিনটার মধ্যে ধ্রুবক কে বলো তো? এ, রুট এ না, মানে তুমি ধরো এ মানে স্পেসিফিকলি রাশি চিন্তা করো। এক্স, এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে চলক, এ হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে কর্তিত অংশের যোগফল, এই দুইটা তুমি যদি যোগ করো উত্তরে এক্সও থাকবে না, ওয়াইও থাকবে না, শুধু একটা ধ্রুবক থাকবে, সেটা হইতে পারে এ। এখন অ্যান্সারে এ স্কয়ারও হইতে পারে, এও হইতে পারে, রুট এও হইতে পারে। শোনো এ যদি ধ্রুবক হয়
তাহলে তো এ স্কোয়ারও ধ্রুবক, রুট ওভার অফ এও ধ্রুবক, তাই না? মানে এক্সই থাকবে না, লাস্টে ধ্রুবক দেখাইতে হবে, মানে উত্তরে এক্সই থাকবে না, শুধু এ সম্বলিত কিছু একটা থাকতে পারে। ওকে, চলো দেখি আগে ম্যাথ করি। আগে ঢাল বের করো। ওয়েট, দেখো রুট এক্স, আমি লিখি একদম, রুট এক্স প্লাস রুট ওয়াই। আগে স্পর্শকের সমীকরণ বের করব, তো স্পর্শকের সমীকরণ বের করার জন্য আগে কি বের করতে হবে? ঢাল। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, রুট ওয়াই কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওয়াই। কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর রুট ওভার অফ এ, রুট ওভার অফ এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর 0। এইবার এখান থেকে ডিডি এক্স ওয়াই বের করো। দেখো 2 2 কাটা, তাহলে কি হবে? ওই পাশে চলে যাবে, খেয়াল করে দেখো, এটা চলে যাবে ওই পাশে, মাইনাস এটা রুট এক্স আর এই রুট ওয়াই দিয়ে আর গুণন হয়ে যাবে। দেখো ডিডি এক্স ওয়াই এর মানে দেখো 2 2 কাটা, উভয় পক্ষকে 2 দিয়ে এই যে কাটিয়ে দাও, তাহলে এটা ওই পাশে গিয়ে হয়ে যাবে -1/√x, আর রুট ওয়াই দিয়ে গুণ করে দিলে রুট ওয়াই বাই রুট এক্স। এখন কোন বিন্দুতে? দেখো শোনো, এই বিন্দুটা কিন্তু তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু, ধরো x1 y1, ঢালটা বাইর করতে হবে কোন বিন্দুতে? লিখো x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে ঢাল, বা x1 y1 বিন্দুতে ডিডি এক্স ওয়াই। ভাই আমরা যেই বিন্দুতে স্পর্শক কিংবা অবিলম্বের সমীকরণ বের করবো, ঢালটা তো ওই বিন্দুর নিতে হবে। তাহলে এখানে দেখো y এর জায়গায় বসাও y1 রুট ওভার অফ y1, x এর জায়গায় বসাও রুট ওভার অফ x এর জায়গায় x1। কেউ যদি এখানে বিন্দুটাকে আলফা কমা বিটা ধরে, তাহলে তারা y এর জায়গায় বসাবে বিটা আর x এর জায়গায় বসাবে আলফা। আমরা ধরো xy x1 কমা y1 দিয়ে নিলাম। এবার লিখো x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। x1 y1 বিন্দুতে আগে স্পর্শকের সমীকরণ বের করব, তারপরে অক্ষদ্বয় থেকে কর্তিত অংশ। x1 কমা y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। দেখো অন্তরীকরণের কাজ কিন্তু শেষ ভাইয়ারা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই ম্যাথে অন্তরীকরণের কাজ কতটুকু, এই যে এতটুকু, এই ম্যাথে অন্তরীকরণের কাজ শেষ। এখন যে কাজটা করব এটা পুরোটা সরল লেখার কাজ। দেখো কি হবে, y মাইনাস y1, এই যে বিন্দুটাকে তো x1 y1 ধরছি, y মাইনাস y1 সমান ঢাল, ঢাল কত? এই যে রুট ওভার অফ y1 ডিভাইড বাই x1, তো x মাইনাস x1। বুঝতে পারছো ঘটনা কি? এখন এটাকে কোন ফরম্যাট বানাইতে হবে বলো তো? এখন সমীকরণটাকে কোন ফরম্যাট বানাবো? এই যে এই ফরম্যাট, বুঝছো? x থাকবে বাম পাশে, y থাকবে, দেখো এখানে x এবং y কিন্তু চলক, x এবং y হচ্ছে চলক, এই দুটোকে বাম পাশে রাখবো, বাকি সবকিছুকে ডান পাশে, ধ্রুবকগুলোকে ডান পাশে নিব। তারপর নিচে x এর নিচে যেটা থাকবে সেটা x অক্ষের ছেদকৃত অংশ, y এর নিচে যেটা থাকবে সেটা y অক্ষের ছেদকৃত অংশ। x বাই a প্লাস y বাই b সমান 1, এই ফরম্যাট বানাইতে হবে। এটা কিন্তু সরল লেখার কাজ। চলো আগে আর গুণন করি, রুট ওভার অফ x1 y মাইনাস রুট ওভার অফ x1 y1 ইকুয়ালস টু মাইনাস, এক্সটাকে আগে লিখি, x রুট ওভার অফ y1 মাইনাসে প্লাস x1 রুট ওভার অফ y1। দেখো এখানে চলক কারা? এই বলো তো আগে কি x1 y1 কি চলক? x1 y1 কিন্তু বিন্দু, এই x1 y1 কিন্তু বিন্দু, এখানে বিন্দুর কোনো স্থানাঙ্ক দেওয়া নাই, এই জন্য আমরা ধরে নিছি একটা বিন্দু। বাট এখানে চলক হচ্ছে এই যে x আর y। তাহলে কি করবো? দেখো x y দুটোকে এক পাশে করবো। x y কই আছে? এই দেখো, এই যে এটার মধ্যে y আছে, এটার মধ্যে x, এই যে দেখো এই দুটোকে এক পাশে করো, এই দুটোকে এক পাশে করবা, বাকি সবকিছুকে ডান পাশে। দেখো এই দেখো রুট ওভার অফ x, ধরো এটাকে আগে লিখি, বাম পাশে চলে আসলে হয়ে যাবে x রুট ওভার অফ y1, x রুট ওভার অফ y1 প্লাস এই যে y রুট ওভার অফ x1, সাজিয়ে লিখি y রুট ওভার অফ x1, বাকি সবকিছু ডান পাশে নিয়ে যাও, x1 রুট ওভার অফ y1, x1 রুট ওভার অফ y1, আর এই যে মাইনাস রুট ওভার অফ x1 y1, এটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। এই কাজটা কে কে বুঝছো? দেখো কি করব, এই যে x এবং y এই দুইটা হচ্ছে চলক। শোনো কেউ আবার x1 y1 কে চলক ভাইবো না ভাই, এটাকে তো তুমি চাইলে আলফা বিটাও ধরতে পারো। শোনো এটা একটা বিন্দু, তুমি ইচ্ছা মতো একটা বিন্দু ধরছো, এটাকে কেউ x1 y1 ধরতে পারে, কেউ চাইলে আলফা কমা বিটা ধরতে পারে। এখানে মেইন চলক কিন্তু এই যে এই x এবং এই y, বুঝছো? এই জিনিসটা অনেকে বুঝে না। বলো বাম পাশে কাদের কে আনবো, কে কে বুঝছো একটু বলো তো? এই যে আমার টার্গেট হচ্ছে এই যে
এক্স বাই এই যে চলক এক্স এর নিচে আসবে ধ্রুবক প্লাস ওয়াই এর নিচে ধ্রুবক ইকুয়াল টু 1। বুঝছো ব্যাপারটা? এই যে এক্স এই যে ওয়াই এই দুটোকে এক পাশে করছি। আচ্ছা এখন বলো তো এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে একটা জিনিস কমন যায়, দেখো তো ধরতে পারছো কিনা? কমন নিলে দেখো একটা সুন্দর জিনিস হয়ে যাবে। আমি কপি করে লিখতেছি, দেখো একটা কি কমন যায়। বাম পাশ যেমনে সেমনে থাকে, দেখো এখান থেকে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান কমন যায়। দেখো এই দেখো এখানে আছে রুট ওভার অফ এক্স ওয়ান, এখানে রুট এক্স ওয়ান, তাহলে সরি শুধু এক্স ওয়ান কমন নেওয়া যায় রুট এক্স ওয়ান। এখানে আছে ওয়াই ওয়ান, এখানে রুট ওভার অফ ওয়াই ওয়ান, তাহলে রুট ওভার অফ ওয়াই ওয়ান কমন নেওয়া যায়। রুট ওভার অফ এক্স ওয়ান রুট ওভার অফ ওয়াই ওয়ান কমন, তাহলে এখানে থাকবে খেয়াল করে দেখো শুধু রুট ওভার অফ এক্স ওয়ান। এখানে রুট ওভার অফ এক্স ওয়ান কমন, রুট ওভার অফ ওয়াই ওয়ান কমন, থাকবে শুধু রুট ওভার অফ ওয়াই ওয়ান। কমন নেওয়া যায় না? দেখো এই যে রুট ওভার অফ এক্স ওয়ান কমন, এই যে এখানেও আছে রুট এক্স ওয়ান, এখানে এক্স ওয়ান আছে, রুট ওভার অফ ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান আছে, কমন নিলাম। এইবার দেখো তো এই রাশিটার মান কত, দেখো তো একটু দেখো তো। এই যে রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান, রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান, দেখো রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান, এটার মান কত? এই যে এখান থেকে চিন্তা করো তো, এই যে দেখো এখান থেকে চিন্তা করো, এই যে ভাই এই এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু এই যে এই বিন্দুতে দেখো, এই যে দেখো তুমি এটা মনে মনে চিন্তা করো, এটা লেখা লাগবে না, এটা লেখা লাগবে না, বাট তোমাকে একটু মনে মনে চিন্তা করাই যে এটা কিন্তু এই যে এই বিন্দুর জন্য। তা দেখো এই বিন্দুতে এটা লেখা লাগবে না, তুমি খালি চিন্তা করো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু, এই বিন্দুতে এই রেখাটাকে সিদ্ধ করো। দেখো তুমি সিদ্ধ করো মনে মনে, এটা লেখো না। এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যদি এই সমীকরণকে সিদ্ধ করো কি হবে? রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান সমান রুট এ। এই দেখো কে কে বুঝছো? এটা মনে মনে পারবা না, একটু দেখো ভাই। এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু ধরছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে এই বিন্দু অবশ্যই এই বক্ররেখার সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর জায়গায় বসাইতে পারো এক্স ওয়ান, রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান সমান কত? রুটে। তাহলে এই যে এটা জায়গায় বসাই দাও রুটে, কত বসাই দাও? আচ্ছা পরের লাইনে লিখি, দেখো পরের লাইনে লিখি এক্স রুট ওভার অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই রুট ওভার অফ এক্স ওয়ান সমান রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান ইন্টু রুটে। এবার তোমরা আমাকে বলো, একটু শোনো, কই ফরম্যাটটা কই? এই ফরম্যাটটা যদি বানাইতে চাই ডান পাশে কত আনতে হবে বলো? যারা সরল রেখা অধ্যায় পড়ছো তোমাদের কিন্তু অলরেডি বোঝা হয়ে গেছে, ডান পাশে ওয়ান বানাইতে হবে। তো ডান পাশে ওয়ান বানানোর জন্য ডান পাশে কত দিয়ে ভাগ করতে হবে? দেখো ভাই এই যে এখানে দেখো রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান, এটার মান কত? এখান থেকে মনে মনে চিন্তা করো, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এটা হবে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান সমান রুটে। তাহলে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান এটার মান হচ্ছে রুটে, মনে মনে বসাই দাও মনে মনে। এইবার দেখো কপি করছি, হ্যাঁ এইবার ম্যাথ শেষ, খালি সরল রেখা অধ্যায়ের বেসিকটা দিয়ে এই ম্যাথ করে ফেলা যায়। ডান পাশে ওয়ান বানাইতে হবে, দেখো এই যে ডান পাশে ওয়ান, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? দেখো ডান পাশে ওয়ান বানানোর জন্য এই যে এইটা দিয়ে ভাগ করতে হবে। ডান পাশে ওয়ান বানানোর জন্য এই পুরো জিনিসটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে না? তাহলে পুরোটাকে ভাগ করে দাও। দেখো এক্স রুট ওভার অফ ওয়াই ওয়ান, এটাকে ভাগ করো রুট ওভার অফ এক্স ওয়ান রুট ওভার অফ ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার অফ এ প্লাস ওয়াই রুট ওভার অফ এক্স ওয়ান, এটাকে ভাগ করো রুট ওভার অফ এক্স ওয়ান রুট ওভার অফ ওয়াই ওয়ান রুট ওভার অফ এ সমান ওয়ান। এই দেখো ভাইয়া ডান পাশের এই ভ্যালুটাকে ওয়ান বানাইতে হবে। ওয়ান বানানোর জন্য এই পুরা রাশিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও। ভাগ করার পরে দেখো কি আসে, কাটাকাটি করো। এক্স বাই রুট ওয়াই ওয়ান কাটা থাকবে রুট ওভার অফ এক্স ওয়ান রুট ওভার অফ এ প্লাস ওয়াই বাই রুট এক্স ওয়ান কাটা রুট ওভার অফ ওয়াই ওয়ান রুট ওভার অফ এ ইকুয়াল টু ওয়ান। এইবার আমাকে তোমরা বলো, এই যে ফরম্যাটটা চলে আসে দেখো, এক্স এর নিচে যেটা আছে এটা কি এক্স অক্ষের খণ্ডিত অংশ না? সুতরাং বলো এই সরলরেখা দ্বারা এক্স অক্ষের কর্তিত অংশ, এক্স অক্ষের দেখো এই সরল রেখা পড়া না থাকলে বুঝতে অসুবিধা হবে, কিন্তু বললাম এক্স অক্ষের কর্তিত অংশ কত? রুট ওভার অফ এক্স ওয়ান ইন্টু রুট ওভার অফ এ। আবার ওয়াই অক্ষের কর্তিত অংশ কত? ওয়াই অক্ষের কর্তিত অংশ কত? রুট ওভার অফ ওয়াই ওয়ান রুট ওভার অফ এ। এইবার লিখো
সুতরাং অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল, এই দুটাকে যোগ করো। লিখো অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল লিখো। সুতরাং স্পর্শক কর্তৃক, এই যে এটাই তো স্পর্শকের সমীকরণ, এই যে এটা কি, এটাই তো সেই স্পর্শকটার সমীকরণ। আমরা x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 ওই ফরম্যাট বানাইছি। লিখো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল, কর্তৃত অংশের যোগফল, এই দুটো যোগ করো। √x1 √a প্লাস √y1 √a। এইবার খেয়াল করে দেখো √a কমন নেও, √x1 প্লাস √y1। একটু আগে মান বসাইছিলাম, বলো তো √x1 প্লাস √y1 এর মান কত? √x1 প্লাস √1 এর y1 এর মান কত? এই যে এখান থেকে চিন্তা করো যে এই বক্ররেখার উপরস্থ এই বিন্দুটা, তাহলে x এর জায়গায় বসাবো x1, y এর জায়গায় y1, তাহলে √x1 প্লাস √y1 সমান কত? √a। এই বুঝছো, √a ইনটু √a সমান a, যা ধ্রুবক। শেষ। কে কে বুঝছো? ছোট্ট বন্ধুরা খুবই সুন্দর একটা ম্যাথ। এটা আসলে অন্তরীকরণের ম্যাথ না, এটা আসলে 90% সরল রেখার ম্যাথ। কে কে বুঝছো বলো? সরল রেখা অধ্যায় পড়া নাই এমন কেউ থাকলে এই ম্যাথটা বুঝতে অসুবিধা হবে, তুমি মন খারাপ করো না। আর এই জিনিসটা আলাদা করে লিখে দেখাইতে হবে না, এটা মনে মনে যে ভাই x1 y1 বিন্দুতে এটার মান হবে √x1 প্লাস √y1 সমান √a। এটা কিছু লেখার দরকারই নাই, ডিরেক্ট মনে মনে বসায় দিলেই হবে। সরল রেখা অধ্যায় যদি কারো পড়া না থাকলে এটা তাহলে বুঝতে অসুবিধা হবে, এটা তাহলে আপাতত বুঝতে পারবে না। আগে সরল রেখা পড়ে আসবা ভাই। হায়ার ম্যাথে দুইটা অধ্যায়, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি। এই দুইটা অধ্যায় না পড়ে অন্য যে কোনো অধ্যায় যদি শুরু করতে যাও, কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা হবেই। তো অবশ্যই আগে সরল রেখা আর ত্রিকোণমিতি এই দুটো ভালো মতো কমপ্লিট করে ফেললে দেখবা যে অনেক কিছু তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, গুড গুড গুড। এইবার দেখো অন্তরীকরণের প্রয়োগ। আমাদের এই টপিকটা শেষ। এই স্পর্শক, অবিলম্ব, ছেদক, ছেদক রিলেটেড কিছু আসে না। বলো এই টাইপের বাড়ির ম্যাথগুলো বাড়ির কাজ দিলে কার কার কনফিডেন্স আছে যে পারবো? কই টপিকটার নাম কই? এই যে বলো ছেদক, স্পর্শক, অবিলম্ব, এই টাইপ থেকে এখন যে কোনো ম্যাথ আসলে পারবা। এই সৎসাহস কার কার হইছে? ছেদক রিলেটেড কিছু আসে না? স্পর্শকের ঢাল, অবিলম্বের ঢাল, স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, কিংবা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা, এগুলো এখন তোমার জন্য একদম ইজি হয়ে গেছে। এবার আসো অন্তরীকরণের প্রয়োগ। তো অন্তরীকরণের প্রয়োগের ম্যাথগুলো আরো অনেক বেশি ইজি। তোমাদেরকে একটা জিনিস জানা হয়েছে, ফিজিক্সে তোমরা পড়ছো যে সরণকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ। এগুলো কি জানো? ধরো সরণ কি, আমরা সরণকে কি সময়ের সাপেক্ষে চিন্তা করি না, ধরো যেটা সময়ের ফাংশন। শোনো, সরণ, বেগ, ত্বরণ সবগুলোকে কি আমরা সময়ের সাপেক্ষে বিবেচনা করি। মানে এগুলো হচ্ছে একটা টি এর ফাংশন। কার ফাংশন? মানে সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ। সরণের পরিবর্তনকে বলে বেগ, আর বেগের পরিবর্তন হারকে বলে ত্বরণ। এগুলো তোমরা জানি। তো এটা ফাংশন টি। ধরো এই যে এস সরণটা হচ্ছে ধরো এটা টি এর ফাংশন বা সময়ের ফাংশন। তাইলে বেগকে যদি তুমি সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করো তাহলে পাওয়া যায় বেগ। আবার বেগকে যদি আবার তুমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে পাওয়া যায় ত্বরণ। এই জিনিসগুলো কে কে জানো বলো? এগুলো সবাই জানো। এইগুলো জানো না এমন কেউ আসো? সরণকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, আর বেগকে সময়ের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। তো এখান থেকে দেখো এগুলা রিটার্নে আসে না, এগুলো এমসিকিউতে আসে। এগুলো এমসিকিউতে প্রশ্ন। দেখো প্রশ্ন তোলা লাগবে না, খালি রিডিং পড়ো। আজকে 2 এর ম্যাথ করে দেই, আগামী ক্লাসে এই টপিকটা শেষ করে ফেলবো। দেখো একটি ট্রেন টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। আচ্ছা এত মিটার, তাহলে বলো তো এটা কি সরণ নাকি বেগ নাকি ত্বরণ? এগুলো তো জানো। সরণের একক মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এত মিটার অতিক্রম করে, তাহলে এটা কি সরণ? এটা কি সরণ? দেখো এস, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে 3t প্লাস 1/8 টি স্কয়ার।
তোমাকে বলছে 5 মিনিট পর ব্যাক কত, 5 মিনিট মানে টি কত, দেখো টি সমান 5 মিনিট মানে 5 6 30, 300 সেকেন্ড, আমরা তো সময়ের একক সেকেন্ড ইউজ করি। তোমাকে বলছে 300 সেকেন্ড পর ব্যাক কত, 300 সেকেন্ড পর ব্যাক কত। এখন বলো ব্যাক মানে কি, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ না, ব্যাক মানে সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ। তাহলে আগে বাইর করা হয়েছে ভি। ভাই এগুলো এক লাইনের ম্যাথ, এক লাইনের ম্যাথ। বসাও ডিডিটি অফ এস, এস এর মান কত 3t প্লাস 1/8 টি স্কোয়ার। বসাও, এখন অন্তরীকরণ করে দাও। টি এর সাপেক্ষে 3t কে অন্তরীকরণ করলে 3 প্লাস এখানে 1/8 ধ্রুবক সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2t, তাইলে 3 প্লাস কাটাকাটি গেলে t/4 t/4। বসাও, শেষ। তুমি এখানে লিখে বলো সুতরাং, সুতরাং এখানে দেখো টি সমান 300 সেকেন্ড পর ব্যাক, টি এর মান কত বসাবো 300, 3 প্লাস টি এর মান 300/4, তাহলে কত 75 আর 3 78 মিটার পার সেকেন্ড ব্যাগের একক। বলো এগুলো কোনো ব্যাপার? আজকে ক্লাসটা কি অন্তরীকরণের সবচেয়ে সহজ ক্লাস না? তোমরাই বলো। এখনো পর্যন্ত অন্তরীকরণের যত ক্লাস নিছি, এখনো পর্যন্ত অন্তরীকরণের যত ক্লাস নিছি সবগুলোর মধ্যে সবচেয়ে সহজ কি আজকের ক্লাসটা ছিল না? তোমরাই বলো ছোট্ট বন্ধুরা। তোমরা যদি বলো যে না আজকে ক্লাসটা সহজ ছিল না, মাইনা নিব। তোমরা যদি বলো যে না আজকেরটা সহজ ছিল না, তাহলে আমি মেনে নিব। মেনে না নিয়ে আর কি করা, মেনে না নিয়ে তো কিছু করার নাই। ওকে ঠিক আছে। এরপরে এই প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, আগে একটু বোঝার চেষ্টা করো। আজকে আর 2টা ম্যাথ করে ছেড়ে দিব, আগামী ক্লাসে অন্তরীকরণের প্রয়োগ আরো 3-4টা ম্যাথ দেখাবো, তারপরে লঘুমান গুরুমান ওই টপিকে চলে যাব। আর 2 ক্লাসেই আমরা কভার করে ফেলতে পারবো, আর 2 ক্লাস 21 ক্লাস লাগবে, তারপরে একটা এমসিকিউ ক্লাস হবে। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, আচ্ছা সমহার মানে কি, ধ্রুবক না? এই সমহার মানে কি বলো? সমহার মানে পরিবর্তনের হার সবসময় সমান, সবসময় যে জিনিসটা সমান থাকে সেটাকে কি বলে, ধ্রুবক বলে না? ধ্রুবকই তো বলে। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ, তুমি লিখো ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। ওয়েট, আচ্ছা বলো তো তাহলে ক্ষেত্রফল কি? ভাই আগে এগুলো মনে মনে, এগুলো আসলে পরীক্ষায় লেখা লাগে না, বাট রিটেনে তো আসলে না লিখলে খারাপ দেখা যায়। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, তাই না? আচ্ছা এখন বলো তো এই যে হার, বৃদ্ধির হার, হার আমরা কিসের সাপেক্ষে চিন্তা করি বাই ডিফল্ট, কোনো কিছু উল্লেখ না থাকলে? বলো বেগ বৃদ্ধির হার, সরণের পরিবর্তনের হার সবসময় সময়ের সাপেক্ষে। কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার, হ্রাসের হার, এগুলা বাই ডিফল্ট আমরা সময়ের সাপেক্ষে চিন্তা করি। তো একটা জিনিস দেখো, বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাচ্ছে মানে কি, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ বৃদ্ধির হার সমান মানে ধ্রুবক। দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে সময়ের সাপেক্ষে এই যে টি এর সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার ডিডিটি অফ আর, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধরো সি বা ধ্রুবক, এটা সি ধরতে পারো, কে ধ্রুবককে সিও ধরা হয়, কেও ধরা হয়। বলো এই জিনিসটা কে বুঝছো? এটা প্রশ্নে দেওয়া আছে, আগে একটা জিনিস বোঝো ছোট্ট বন্ধুরা, আগে জিনিস বোঝো। প্রশ্নে বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার ধ্রুবক। এই দেখো সময়ের সাপেক্ষে মানে টি এর সাপেক্ষে আর এর পরিবর্তনের হার ধ্রুবক। আচ্ছা এবার কি বলছে, তবে দেখাও যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। ওয়েট, প্রমাণ করতে হবে কি, দেখো ক্ষেত্রফল বৃদ্ধির হার, ওয়েট প্রমাণ করতে হবে যে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এই যে এইটা প্রমাণ করতে হবে। আগে বলো প্রশ্ন কে কে বুঝছো? দেওয়া আছে এইটা, প্রমাণ করতে হবে এইটা, কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা? সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার বলা আছে ধ্রুবক, আর সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তন দেখাইতে হবে ব্যাসার্ধের, সরি সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন দেখাইতে হবে ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা ওয়েট, এখন আমরা জানি বলো ক্ষেত্রফল
আমরা এইটা প্রমাণ করব। বলো। আচ্ছা আমরা জানি তো, লিখছি, এই ক্ষেত্রফল তো লিখছি। ক্ষেত্রফলটা কি আমরা লিখছি না? ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবার ক্ষেত্রফল পরিবর্তনের হারটা দিয়ে শুরু করো। ডিরিটি অফ এ সমান কি? ডিরিটি অফ পাই আর স্কয়ার। দেখো ডিরিটি অফ পাই আর স্কয়ার, এটা কত আসে দেখো। এই যে ডিরিটি অফ পাই আর স্কয়ার, ধরো এনে বাম পাশে এটা লিখে রাখলাম, ডিরিটি অফ এ। বলো পাই ধ্রুবক সামনে চলে আসবে, ইনটু টি এর সাপেক্ষে আর স্কয়ার কে অন্তরীকরণ করলে 2r, কিন্তু আর তো টি নয়। দেখো অন্তরীকরণ করতেছে টি এর সাপেক্ষে, তাহলে আর তো টি নয়, তাহলে আর কে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এটা হচ্ছে অন্তরীকরণের কাজ। বলো তো এই লাইনটা কে কে বুঝছো? ভাই এই ম্যাথে অন্তরীকরণের কাজ খালি এক লাইন। এই লাইনটা কে কে বুঝছো? দেখো ভাই আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, বসায় দিছি। তাহলে পাই হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসছে। টি এর সাপেক্ষে আর স্কয়ার কে অন্তরীকরণ করলে 2r, তুমি আর কে মনে মনে টি ধরো, কিন্তু আর তো টি নয়, আর কে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। বুঝছো? এই লাইনটাই কিন্তু এখানে অন্তরীকরণে একটা লাইন কাজ। এবার বলো তো এই যে এটার মান কত দেওয়া আছে? এই দেখো ছোট্ট বন্ধুরা, এই যে ডিডিটি অফ আর, এটার মান কত দেওয়া? ধ্রুবক দেওয়া, বসায় দাও। দেখো ডিডিটি অফ এ, এটার মান কত? ধ্রুবক, সামনে নিয়ে আসা পড়ো। কে ধ্রুবকটা সামনে নিলাম, কে এটা একটা ধ্রুবক, পাই এটা একটা ধ্রুবক, ইনটু 2r। এখন তোমরা আমাকে বলো তো এই যে কে পাই 2, এই তিনটাই কি ধ্রুবক না? বলো দেখো ডিডিটি অফ আর, এটার মান বসেছি ধ্রুবক, কে পাই একটা ধ্রুব সংখ্যা, 2 একটা ধ্রুব সংখ্যা। বলো এই যে এটার মান হচ্ছে কে, আগে থেকে আছে পাই, আছে 2, সাথে আর, এই তিনটা মিলে কি ধ্রুবক না? এই তিনটাই তো ধ্রুবক। তো তিনটা একসাথে উঠাই দেই, একসাথে উঠাই দিলে, ধ্রুবক উঠাই দিলে কি চিহ্ন দিতে হয়? বলো ধ্রুবক উঠাই দিলে কি চিহ্ন দিতে হয়? সমানুপাতিক। শেষ, প্রমাণিত। কে কে বুঝছো? ভাই এগুলা ছোট বাচ্চাদের কাজ, এই বয়সে এইগুলা ছোট বাচ্চাদের কাজ। ভাই দেখো এই যে কে, এটা একটা ধ্রুবক, পাই এটা একটা ধ্রুবক, 2 এটা একটা ধ্রুবক। ভাই তিনটা ধ্রুবক গুণ করলেও ধ্রুবকই হয়। তুমি 10টা 20টা 30টা ধ্রুবক গুণ করলেও সেটা ধ্রুবকই হবে, ভাগ করলেও সেটা ধ্রুবকই হবে। কাজে এখানে ধ্রুবক 1টা 2টা 3টা নাকি 4টা, ডাজন্ট ম্যাটার। বলো কে কে বুঝছো? প্রমাণিত। শেষ। প্রমাণ করতে বলছে নাকি দেখাইতে বলছে? দেখানো হলো, শেষ। শোট তোমাকে দেখাইতে বলছে। বলো তো তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? এই ম্যাথগুলো কি ইজি মিডিয়াম নাকি হার্ড? ইজি মিডিয়াম নাকি হার্ড? এবার এইটা যদি হাউস ওয়াইফ দেই, পারা উচিত কি উচিত না বলো তো? একটা বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তার পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুত পারে দেখাইতে হবে। আচ্ছা বলো তো পরিসীমা মানে কি? দাঁড়াও, ধরো লিখে দেই। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ, আগে এটা লিখে দেই, ব্যাসার্ধ ধরো আর, তাহলে ক্ষেত্রফল, একটা বৃত্তের ব্যাসার্ধ আর হইলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর পরিসীমা কত? বৃত্তের পরিসীমা 2 পাই আর। দেখো বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তা দেওয়া আছে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার ধ্রুবক, এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আর দেখাইতে হবে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে বাড়ে। দেখো পরিসীমা ডিডিটি অফ, আচ্ছা পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করে তোমরা কি জানো? হ্যাঁ, এই ক্ষেত্রফলকে তো এ দিয়ে প্রকাশ করে, এটা তো লেখি নাই, দাঁড়াও লিখি। এই পরিসীমাকে কি দিয়ে লেখে? পেরিমিটার না পি দিয়ে লেখে না? পরিসীমা ইংলিশ কি? পেরিমিটার। ক্ষেত্রফলকে লিখে এ দিয়ে, আর পরিসীমা মানে তো পেরিমিটার। কিছু না লেখলে তো খারাপ দেখা যায়, একটা নাম দিয়ে দিই, তাই তো? পেরিমিটার নাকি? হ্যাঁ। তাহলে দেখো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল সমহারে বাড়ে, মানে ক্ষেত্রফলের পরিবর্তনের হার ধ্রুবক। তাহলে এখানে হবে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে, মানে সময়ের সাপেক্ষে পরিসীমার পরিবর্তন হবে ব্যাসার্ধের ব্যস্তানুপাতে, এই যে 1/r। এটা প্রমাণ করতে হবে। কে কে পারবা? বলো কে কে পারবা? একটু বলো কে কে পারবা? এইটা যদি পারো তাহলে আজকে ক্লাস শেষ। এটা অনেকে করতে গিয়ে আটকে যেতে পারে, আমি একটু দেখাই দিই। দেখো এটা অনেকে করতে গিয়ে আটকে যেতে পারে, একটু দেখাই দিই।
কারণ এখানে আগে এটা বের করতে হবে। তো দেখো এই যে ডিডিটি অফ এ, এটা মানে কি, ডিড অফ এ মানে কি পাই আর স্কয়ার, এটা সমান কে। ওয়েট একটু দেখো, তাহলে এখান থেকে কি হবে দেখো, পাই ধ্রুবক সামনে চলে আসবে, আর স্কয়ারকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2r, কিন্তু আর তো টি নয়, আর কে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে এই যে আমার লাগবে এটার মান ডিডিটি অফ আর এর মান, কারণ এখানে কিন্তু দেখো আর এর সাপেক্ষে দেখাইতে হবে। তাহলে বলো এখান থেকে কি আসবে, খেয়াল করে দেখো, ডিডিটি অফ আর কই লিখি, এখানে লিখি, ডিডিটি অফ আর ব্যাসার্ধের সাপেক্ষে এই মানটা বাইর করতে হবে। কত হয় দেখো, কে ইন্টু পাই বাই 2r, দেখো সরি ভাগ হবে তো কে বাই 2 পাই আর, কে বাই 2 পাই আর, এই মানটা লাগবে, কারণ পরিসীমার মধ্যে কিন্তু ব্যাসার্ধ আসবে, ক্ষেত্রফল কিন্তু আসবে না। এবার দেখো, এই দেখো কি করছি, ক্ষেত্রফল মানে দেখো এ মানে পাই আর স্কয়ার, টি এর সাপেক্ষে আর স্কয়ার কে অন্তরীকরণ করলে 2r, কিন্তু আর তো টি নয়, আর কে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা ডিডিটি অফ আর বের করছি কে বাই 2 পাই আর। এবার লিখবা ডিডিটি অফ পি মানে কি, ডিডিটি অফ 2 পাই আর। তাহলে দেখো ডিডিটি অফ পি 2 পাই ধ্রুবক সামনে চলে আসবে, এটা হবে ডিডিটি অফ আর। এই যে এইখানে ডিডিটি অফ আর এর মান বসাইতে হবে। এই বুঝছো আমরা কেন ডিডিটি অফ আর বের করছি? বলো, তোমার মনের মধ্যে তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাই কেন আপনি এখান থেকে কেন ডিডিটি অফ আর বের করছেন, বলো কে কে বুঝছো? ভাই এটা তো তুমি মনে মনে চিন্তা করতে পারো যে আমি যখন এখানে পি এর মান বসাবো, অন্তরীকরণটা তো হবে টি এর সাপেক্ষে আর এর। এই যে দেখো, এটা তো মনে মনে বোঝা যায়, অন্তরীকরণটা হবে টি এর সাপেক্ষে আর এর। তো এখানে তো দেওয়া আছে টি এর সাপেক্ষে এ, তো এ এর মান বসাইয়ে ক্ষেত্রফলের সূত্রটা বসাই আগে ডিডিটি অফ আর এটা বের করে নিতে হবে। এবার মান বসাও। এই বুঝছো নাকি? বুঝে বুঝে করবা, কোন কাজটা কেন করতেছি যদি না বুঝো তাহলে তো কঠিন লাগবে। বসাই দাও কে বাই, এটার মান বসাই দাও কে বাই 2 পাই আর। তাহলে দেখো 2 পাই কাটা, 2 পাই কাটা, থাকবে শুধু কে বাই আর। তাহলে কে একটা ধ্রুবক বাদ দিয়ে দাও, কে একটা ধ্রুবক বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে, উপরে থাকবে 1 নিচে আর। বলো বুঝছো কে কে? ব্যস্তানুপাত দেখানো হলো ছোট্ট বন্ধুরা, দেখানো হলো শোট। মজার না ম্যাথগুলা? বলো আজকে ক্লাসের ম্যাথগুলা কি অনেক মজার না? ছোট্ট বন্ধুরা তোমরাই বলো। আচ্ছা আরো কয়েকটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিই, হ্যাঁ, যেমন এইগুলা নিজে নিজে, অবশ্যই আজকে ক্লাসের পর এগুলো এমন বাড়ির কাজ দিব, আজকে ক্লাসের পর এইগুলো এমন বাড়ির কাজ দিব, এগুলা করবা। খুবই ইজি ম্যাথ, দেখে ভয় পাও না, বুয়েটে আসছে মানে কঠিন না। কেউ আবার ভাইবো না যে ভাই বুয়েটে আসা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিচ্ছেন, এগুলো অনেক ইজি ম্যাথ, এগুলো এক লাইনের ম্যাথ, এক লাইন। বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? এই যে এই ম্যাথটা সবচেয়ে কঠিন, শোনো আজকে ক্লাসে এই যে এই টাইপটা অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগের মধ্যে তোমাদের বইয়ে যে টাইপের ম্যাথ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ এইটা। এখন চিন্তা করো তাহলে বাকিগুলা কেমন সহজ হইতে পারে। বলো সবচেয়ে কঠিন ম্যাথের ক্যাটাগরিতে যদি এইটা থাকে, তাহলে বাকিগুলা কঠিন হইলেই আর কতটুকু কঠিন হবে, কঠিন হইলেই আর কতটুকু কঠিন হবে বলো। একজন বলছে লাস্টের লাইনটা বুঝে নাই, দেখো এই যে ডিডিটি অফ আর এটার মান বসাই দিলাম, এই যে ডিডিটি অফ আর এর মান কত, কে বাই 2 পাই আর। বসানোর পরে যে 2 পাই কাটা, থাকবে উপরে কে নিচে আর। তো কে তো একটা ধ্রুব সংখ্যা, তাই না? ধ্রুব সংখ্যাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে সমান চিহ্নটা সমানুপাতিক হয়ে যায়, এটা জানো না? এটা না জানলে তো বিপদ। এই 2 পাই কাটা, উপরে কে নিচে আর, এই কে তো একটা ধ্রুব সংখ্যা, যেটা ধ্রুবক, প্রশ্নেই বলা আছে সমহার। এবার এটা কে, এটা কি ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা বাদ দিয়ে দিলে উপরে কিছু নাই মানে 1 আছে, আর সমান চিহ্নটা সমানুপাতিক হয়ে যাবে। এটা জানো না? এটা তো জানা উচিত। এইটা কেমনে সমানুপাতিক আসছে, সমানুপাতিক চিহ্ন তুইলে সমান দিতে হইলে এটা ধ্রুবক আনতে হয়, আর উল্টা কাজ করলে মানে সমান থেকে সমানুপাতিক গেলে এটা ধ্রুবক বাদ দিয়ে দিতে হয়। বুঝছো কে কে? বলো আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে ক্লাসটা কি সাকসেসফুল হইছে? বলো আজকে ক্লাসটা কি সাকসেসফুল হইছে? তোমরা কি বুঝতে পেরেছো? আর 2 ক্লাস লাগবে,
অন্তরীকরণ কিন্তু শেষ, আর 2 ক্লাস। আগামী ক্লাসে আমরা প্রথমে পড়ব অন্তরীকরণের প্রয়োগ, এটার আরো 2-3টা ম্যাথ দেখাবো। মোটামুটি এগুলো আসলে বাকি যেগুলো আছে বাড়ির কাজ দিয়ে দিলেও হয়, না দেখাইলেও তোমরা নিজেরাই পারবা। তারপর আগামী ক্লাসে আমরা শুরু করব ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, মানে লাস্টের পরিচ্ছেদটা। আগামী 2 ক্লাসে আমরা একদম লাস্টের পরিচ্ছেদটা পড়ব। প্রথমে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান ফাংশন এগুলো দেখাবো, তারপর লঘুমান গুরুমান। লঘুমান গুরুমানের একাডেমিক এবং অ্যাডমিশন টাইপের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু এক্সট্রা ম্যাথ করতে হবে, এর জন্য 2 ক্লাস লাগবে। এরপর একটা এমসিকিউ ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস কবে? শনিবার। তার আগে বাড়ির কাজ দিব কিন্তু, আজকে ক্লাসের পর কিন্তু বাড়ির কাজ দিব। এই যে অন্তরীকরণের প্রয়োগের ম্যাথগুলা, তারপর স্পর্শক অবিলম্বের ম্যাথগুলা, আগামী ক্লাসের আগে অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করে রাখো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা।